হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ফুটবল খেলা শেষে কাদামাখা শরীর নিয়ে বাসার দিকে যাচ্ছে তুর্য। 4 গোলে ম্যাচ হেরেছে, রাগটা মাথায় উঠে আছে। এই মুহূর্তে সামনে কাউকে পেলে পিটিয়ে রাগ কমিয়ে নিত, কিন্তু সামনে কেউ পড়েনি। বেশ রাগ নিয়ে কলিং বেল বাজিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে তুর্য। মা গেট খুলে বলল, ভিক্ষা নেই, যেতে পারেন। মায়ের এমন কথা শুনে মনে হলো মাথায় আগুন জ্বলে উঠল। কিন্তু তুর্য এমন না যে নিজের রাগ অন্যের উপর দেখাবে, তবে অতিরিক্ত রেগে গেলে কান্না পায় তার। আম্মু, আমি তোমার ছেলে, কোনো ফকির না। ও তুই? তা মুখে কাদা, পায়ে কাদা, এইভাবে কেন? তোকে তো চেনাই যাচ্ছে না। কোনো যুদ্ধে গেছিলি নাকি? ধুর, বাদ দাও তো, ভেতরে যেতে দাও, গোসল করবো। কিসের ভেতর? হ্যাঁ, এইভাবে ঘরে ঢুকে ঘর নোংরা করবি নাকি? যা, বাইরে থেকে গোসল করে আয়। এইটা কেমন আম্মু? তুমি কি সত্যি আমার আম্মু? হারামজাদা, বেশি না বকে নদী থেকে গোসল করে আয়, তার আগে ভেতরে ঢুকবি না। বলেই গেট আটকে দিল। ধুর, এখন বাসাও ঢুকতে পারবো না। আর এই ঠান্ডায় নাকি নদীতে যাব গোসল করতে। আম্মু গোসল করতে বললো, নাকি মরতে বললো। বাসায় তো ঢুকতে দিবে না। দেখি নদীতে যাই। তুর্য নদীর দিকে যেতে লাগলো। সবাই কেমন ভাবে যেন তাকাচ্ছে। তুর্যর মনে মনে ভাবলো, আমি কি পাগল নাকি? সকল ভাবনা বাদ দিয়ে তুর্য নদীতে গোসল করে নিল। শীতে কাঁপতে কাঁপতে বাসায় ঢুকলো সে। ড্রেস চেঞ্জ করে কম্বল নিয়ে শুয়ে পড়লো, তবুও শীত লাগছে। কিছুক্ষণ পর কে যেন দরজায় নক দিল। দরজা খোলা আছে, আসতে পারো। দরজা খুলে আম্মু ভেতর এলো, হাতে কিছু টাকা। তুর্য মনে মনে, মনে হয় আমাকে দিবে নতুন ফোনের জন্য। খুশিতে উঠে বসলো তুর্য। আম্মু, তোমার হাতে এত টাকা আমাকে দিতে আসছো? তোকে দিতে যাবো কেন? তোর খালার বাসায় দিতে হবে। মনটা ভেঙে গেল তুর্যের। কতদিন ধরে নতুন ফোন কিনতে চাচ্ছে, দেয় না। খালাকে দিবা তো আমার সামনে টাকা নিয়ে আসছো কেন? টাকাটা দিয়ে আসতে হবে তাই। এই নে ধর। বিকাশ নাম্বারটা দাও, দিয়ে আসি। গাধা, তুই ভুলে গেলি নাকি? গ্রামে এখনো বিকাশের দোকান হয়নি। যা আছে ওইটা অনেক দূরে। আর 40,000 টাকা কিভাবে বিকাশে পাঠাবো? তুই দিয়ে আয়। ও হ্যাঁ, কিন্তু আমি যাব না, তুমি যাও। ওখানে ঠিক মতো কারেন্টও থাকে না। তোর খালা বলছিল তোকে যেতে, ছোট থাকতে গেছিস, আর যাসনি তাই। কিন্তু আমার জ্বর আম্মু, হাত দিয়ে দেখো, আমি যেতে পারবো না। বেশি না বকে বিকালের দিকে যা, অনেক দূরের রাস্তা, কালকে পৌঁছে যাবি। কিন্তু আম্মু, আমি তো রাস্তা চিনি না। আমি পরে সব বলে দিচ্ছি, তুই ওই ঠিকানা অনুযায়ী চলে যাবি। হুম। আর শোন, বেশি বাদরামি করবি না। আর ওখানে তোকে 15 দিন থাকতে হবে। প্রয়োজন মতন কাপড় নিয়ে নে। এতদিন আমি থাকবো কিভাবে? উফ, এত বকিস কেন? যা বলছি ওইটা কর। ধুর, আমার কোনো দামই নাই। এতগুলো টাকা দিয়ে পিচ্ছি একটা ছেলেকে ছেড়ে দিবে। রাস্তায় যদি ডাকাতি হয় আমার সাথে। দুপুরে খেয়ে ব্যাগ গুছিয়ে নিল তুর্য। অনলাইনে বাসের টিকিট কেটে রেখেছে আগেই। বিকাল 4টায় আম্মুর কাছ থেকে ঠিকানা নিয়ে বিদায় জানিয়ে বাস স্টপের উদ্দেশ্যে রওনা দিল সে। অনেকদিন পরে খালার বাসায় যাচ্ছে তুর্য। একসময় তারাও থাকতো সেখানে। তুর্যরা শহরে চলে এসেছে, তবে খালার ফ্যামিলি আসেনি। বাসের জানালার সাইডে কানে হেডফোন দিয়ে বসে আছে তুর্য। এমন সময় মায়ের কল। হ্যাঁ আম্মু, বলো। ঠিকভাবে যাস, আর অচেনা লোকেদের থেকে দূরে থাকবি। আমি কি তোমার বাচ্চা ছেলে? এত চিন্তা যখন, একা এত দূরে পাঠাও কেন? আচ্ছা আচ্ছা হয়েছে। দেখ বাবা, বারবার বলছি, ওখানে যে তোর খালাকে বেশি জ্বালাস না, বুঝলি? আম্মু, তুমি ফোন রাখো তো, বাই। বেশ মন খারাপ নিয়ে কল কেটে দিল তুর্য। এর মাঝে বাস চলা শুরু করে দিয়েছে। মন ভালো করার জন্য ফোনে গেম খেলতে লাগলো তুর্য। বেশ কিছুক্ষণ খেলেও যখন আনন্দ পেল না, তখন ফোনটা ব্যাগে রেখে বাইরের মনোরম দৃশ্য দেখতে লাগলো। বাসটা ঢাকা থেকে যশোর যাচ্ছে। লং জার্নি, তার উপর রাত হয়ে এসেছে।
তুর্য ঘুমিয়ে পড়ল। সকাল 9টার সময় ঘুম ভাঙলো হেল্পারের ডাকে। মামা ওঠেন, এসে বলেছি। এইটা কি যশোর? হুম। তুর্য সামনে পিছনে তাকিয়ে দেখে সবাই নেমে গেছে। সেও নেমে পড়ল। পাশের রেস্টুরেন্টের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল। এরপর বাইরে এসে মায়ের কথা অনুযায়ী আরেকটা বাসে উঠে রওনা দিল। ভাড়া মিটিয়ে তুর্য বাইরে এসেই অবাক। ওরে মা, এখানে তো দেখছি শহরের মতোই সুযোগ সুবিধা রয়েছে। তুর্য শিওর হওয়ার জন্য পাশের একটা দোকানে জিজ্ঞাসা করলো। আচ্ছা ভাইয়া, এটা কি কালীগঞ্জ? হ্যাঁ, কেন? না, কিছু না। কিছুটা দূরে এসে ছোট ফোনটা বের করে মাকে ফোন দিল তুর্য। আম্মু, তুমি কিভাবে পারলে আমাকে এত দূরে পাঠাতে, তাও আবার মিথ্যা বলে? তোর খালা বলছিল তোকে পাঠাতে। এখন তো সব গ্রামে শহরের মতো হয়ে গিয়েছে, তোকে পাঠাবো তাই মিথ্যে বললাম। তুমি আমাকে আর ফোন দিবা না, আমি এখান থেকে আর ফিরবই না। বাই। রাগে ফোন কেটে দিল তুর্য। বাজারটা শুধু শহরের মতো হয়েছে, গ্রামটা গ্রামই আছে। বেশি কিছু না ভেবে মায়ের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলো। বেশ কনফিউশনে পড়ে গেল তুর্য। এবার কোন দিকে যাবে? রাস্তা তো দুদিকে দুটো। এবার কোন দিকে যাব? মায়ের উপর তো রেগে আছি, ফোন দেওয়া যাবে না। আশেপাশে কাউকে না পেয়ে বেশ কনফিউজ হয়ে ডান দিকের পথে যেতে লাগলো সে। তুর্য হাঁটছে কিন্তু কোনো বাসা পাচ্ছে না। কিছু দূর যেতেই একটা পেয়ারা বাগান দেখতে পেল সে। ভাবলো, কয়েকটা পেয়ারা খেলে মন্দ হয় না। পেয়ারা বাগানে ঢুকে গেল তুর্য। ব্যাগটা সাইডে রেখে সানগ্লাসটা খুলে রাখলো। এখন গাছে ওঠার চেষ্টা করতে থাকলো তুর্য, কিন্তু পারছে না। আমার দ্বারা হয়তো সম্ভব না। দাঁড়িয়ে গাছের ডালে থাকা পাকা পাকা পেয়ারাটার দিকে তাকিয়ে আছে তুর্য। হঠাৎ মাথায় একটা ঢিল পড়লো, কিন্তু ঢিলটা ছোট থাকায় ব্যথা পায়নি। আশেপাশে তাকিয়ে কাউকে পেল না সে। এবার তুর্য পেয়ারাটার দিকে ঢিল ছুড়ল, কিন্তু পড়ছে না। এমন সময় তার মাথায় আর একটা ঢিল পড়ল। তুর্য এবারও কাউকে পেল না, তবে কিছুটা সন্দেহ হলো তার। তাই গাছের দিকে তাকিয়ে দেখলো কয়েকটা গাছে কাউকে পেল না সে। কিন্তু তুর্য পেছনের গাছে তাকাতেই তো ভয় শেষ। একটা মেয়ে ভূত সেজে বসে আছে। তুর্য চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, ভূত ভূত ভূত। 2 মিনিট পর চোখ মেলে তাকিয়ে আছে, কাউকে দেখতে পেল না সে। ব্যাগটা উঠিয়ে পেছনে ঘুরে দৌড়ে পালাতে যাবে, তখনই দেখে মেয়েটা তার সামনে। আবারও চোখ বুজে চিৎকার দিতে লাগলো সে, ভূত 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 ভূত। এই ছেলে চুপ, এত চিৎকার করেন কেন? কি হয়েছে? ভূত আন্টি, আমাকে ছেড়ে দিন। আমি আমার আম্মুর একমাত্র ছেলে। তুর্য মেয়েটার হাসি দেখে আবারও ভয় পেয়ে গেল। হাসছেন কেন? আমার মতো পিচ্ছি ছেলেকে মেরে আপনি কি পাবেন? আরে আমি ভূত না, আমি তো পেয়ারা পাড়তে আসছিলাম। সত্যি ভূত না তো? মেয়েটা মিটিমিটি হাসছে। তুর্য একটু সাহস নিয়ে বলে উঠল, আপনি হাসছেন কেন? তো হাসবো না? এত বড় একটা ছেলে আমাকে ভয় পায়। তুর্য মেয়েটার কথা শুনে কিছুটা লজ্জা পেল। যাই হোক, নিজের সম্মানটা আগে বাঁচাতে হবে, তাই বলল, আরে না না, ওটা তো আমি এমনি চিৎকার দিছিলাম। তাই না? ভালো তো। তাহলে কেন চিৎকার দিছেন? আসলে নির্জন বাগানে কেউ নেই, আর আমার ভূতের ভয় বেশি, তাই আপনাকে গাছে দেখে ভয় পেয়ে গেছিলাম। মেয়েটা এবার তুর্যের দিকে এক নজরে তাকিয়ে আছে। এভাবে তাকানো দেখে তুর্যের একটু অন্যরকম লাগলো। তুর্য মনে মনে বলল, কি ব্যাপার, এবার আমি ভূত হয়ে গেলাম নাকি? এভাবে তাকিয়ে কি দেখছে? একটু নড়ে চড়ে বলল, এইভাবে তাকান কেন? এই তুমি তো। তুর্য ভাবতে লাগলো, আমি তো কি? আর বলল, কি ভাবছেন? কিছু না। মেয়েটা হাসতে হাসতে চলে গেল। মেয়েটা যাওয়ার সময় কয়েকটা পেয়ারা দিয়ে গেছে। তুর্য ব্যাগটা কাঁধে নিয়ে পেয়ারা খাচ্ছে আর হাঁটছে। তুর্য বিড়বিড় করে বলল, কেন যে মেয়েটার কাছ থেকে ঠিকানা জেনে নিলাম না, আর মুখটাও তো ভালোভাবে দেখতে পেলাম না। ওড়না দিয়ে ঢেকে রাখছে। বাগানটা বেশ বড়। বাগানটা পেরিয়ে যেতেই একটা লোকের দেখা পেল তুর্য। চাচা, মেহেদি হাসানের বাসা কোনটা বলতে পারবেন? ওদিকে সোজা একটা বাসা আছে, ওইটা। ও আচ্ছা, থ্যাঙ্কস। বাসা খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেছে। তুর্য 3 তলা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গেট খুলে ভেতরে ঢুকতেই কয়েকজন তার দিকে তাকিয়ে আছে।
একটা আন্টি এসে জিজ্ঞেস করলো, কে বাবা তুমি? তোমাকে তো অচেনা লাগছে। আসলে আমি মেহেদি হাসানের বাসায় আসছি, উনি আমার নানা হয়। কথাটা বলতে দেরি তাদের ঘিরে ধরতে দেরি হলো না কারোর। তুর্যের মনে হলো একটা বানর ধরেছে তারা। সবার মুখে নানান রকমের প্রশ্ন। কেমন আছিস, এতদিন পর মনে পড়লো, কত বড় হয়েছিস, কি সুন্দর হয়েছিস, এগুলোই বলছে। হঠাৎ একটা লোক গেট খুলে এসে সবাইকে চুপ থাকতে বলল। কিরে, এতদিন পরে মনে পড়লো, না ডাকলে কি আসতি না? কথা শুনে তুর্য বুঝতে পারলো এটাই ওর খালু। ছোট থাকতেই দেখেছে, সে তাই মনে নেই। অবশ্য ছবিতেও দেখেছে, কিন্তু ঠিকভাবে চিনতে পারেনি। আসলে পড়ার চাপ ছিল তো, তাই আসতে পারিনি। কেমন আছেন খালু? যা যা, ভেতরে যাও। আর এই যে শুনছো, তোমার ছেলে আসছে, ভেতরে নিয়ে যাও। খালা বাইরে এসে তুর্যকে নিয়ে গেল। বাড়িটা অনেকটা রাজপ্রাসাদের মতো, যৌথ ফ্যামিলি। খালা, খালু, মামা, মামি, নানা সবাই একসাথে থাকে। নানি মারা গেছেন অনেক আগেই, সে সময় তুর্যরাও এখানে থাকতো। তুর্য সকলের সাথে পরিচিত হয়ে নিল, তবে নানা ও মামাদের সাথে দেখা হয়নি। মামারা ব্যবসার কাজে গেছেন, নানা কোনো এক বন্ধুর বাসায় গেছে। এখানে অনেকগুলো পিচ্চি বাচ্চা আছে, তাদের সাথেও কথা বলল সে। তুর্য ফ্রেশ হয়ে এসে পিচ্চিদের সাথে গল্প করতে লাগলো। এমন সময় খালা এসে বলল, অনেক গল্প হয়েছে, এবার কিছু খেয়ে রেস্ট নে। আসার পর থেকে তো কিছুই খাসনি। এমনিতেই তুর্যের ক্ষুধা পেয়েছে, খাবার চাইতেই লজ্জা পাচ্ছিল সে। খালা এসে মনের কথাটা বলে দিয়েছে। তুর্য খাওয়া শেষে খালাকে বলল, খালা, আম্মুকে ফোন করে বলে দাও আমি চলে এসেছি, আমি ঘুমাতে গেলাম। আচ্ছা যা, আমি বলছি। তুর্য ঘুমাতে গেল। মনে মনে, খালার নাকি একটা বড় মেয়ে আছে, তাকে তো দেখলাম না। যাই হোক, খালার বাড়ি বেড়াতে এসে মামার বাড়িও ঘোরা হয়ে গেল। এত কিছু না ভেবে কম্বল নিয়ে শুয়ে পড়ল তুর্য। শহরের চেয়ে গ্রামে ঠান্ডা বেশি। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে গেল তুর্য। রাত 7টা কি 8টা এমন সময় একটা পিচ্চির ডাকে তুর্যের ঘুম ভাঙল। এটা বড় মামির মেয়ে। পিচ্চিটা বলল, ভাইয়া, আম্মু ডাকছে, ওঠো ওঠো। তুর্য পিচ্চিকে কোলে নিয়ে একটা চুমু দিয়ে বলল, কেন ডাকছে তোমার আম্মু? জানি না, চলো তুমি। আচ্ছা চলো। তুর্য বাইরে এসে দেখে সবাই ডাইনিং এ বসে আছে। মামিকে বলল, মামি ডাকছিলে? হ্যাঁ, আর কতক্ষণ ঘুমাবি? আয় খেতে আয়। এত তাড়াতাড়ি খাই নাকি? সবে তো 8টা বাজে। এইটা গ্রাম, সবাই আগে আগে খেয়ে ঘুমিয়ে পড়ে, তুইও এসে খেয়ে নে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। পিচ্চিটাকে খালার কাছে দিয়ে ওয়াশরুমে গেল তুর্য। রুমের সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম। তুর্য ফ্রেশ হয়ে নিচে আসতে লাগলো। তুর্য মনে মনে বলল, গ্রামটা তো ঘুরে দেখা হলো না, কালকে না হয় ঘুরবো। ডাইনিং টেবিলে নানা আর খালার মেয়েকে দেখতে পেল না তুর্য। তাছাড়া সবাই আছে। মামাদের সামনে এসে বলল, কেমন আছো বড় মামা? এই তো ভালো আছি, শুনলাম তুই আসবি, তা কেমন আছিস তুই? এই তো মামা ভালো। এর মাঝে ছোট মামা এসে বলল, কেমন আছিস তুই? আমাদের তো ভুলেই গেছিস। আমি তো ভালোই আছি, তুমি? ভালো। আয় খেতে বস। ভাইয়া আয়। এই তো আসছি। সকলে বসে খাওয়া শুরু করলো। তুর্য রুমে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘুম আসছে না। এবার বসে ভাবতে লাগলো, ঘুম তো আসছে না, এখন কি করি? আমি বরং ছাদ থেকে ঘুরে আসি। তুর্য রুম থেকে বেরিয়ে বাইরে আসলো। তার রুমের পাশে আরেকটা রুম পেরোলেই সিঁড়ি। ছাদে এসে মনটা ফুরফুরে হয়ে গেল তুর্যের। বেশ কিছুক্ষণ পর নিচে এসে রুমে যেতে লাগলো সে। কিছু একটা মনে করে এবার পাশের রুমে ঢুকলো। রুমটা বেশ বড়, তবে কেমন জানি থমথমে একটা পরিবেশ। পুরো দেয়ালে একটা মেয়ের ছবি, কোনোটা শাড়ি পরে, কোনোটা গাউন পরে, স্কুল ড্রেস পরে, বোরখা পরে। এক একটা ছবিতে এক এক স্টাইলে দাঁড়িয়ে তোলা। বেশ ভয়ঙ্কর সুন্দর চেহারা। তুর্য মনে মনে বলল, এইটা মেয়ে নাকি হুড়পড়ি? কিছুক্ষণের জন্য ছবিগুলোর মাঝে হারিয়ে গেল তুর্য। বেশ ঘোরের মাঝেই নিজের রুমে পৌঁছালো সে। ভাবতে ভাবতেই ঘুম আসলো রাত 10টায়। সকালে ঘুম থেকে উঠে দেখে চারপাশটা বেশ অন্ধকার। এত অন্ধকার যে নিজেই নিজেকে দেখতে পাচ্ছে না তুর্য।
ঘড়িতে লাইট বাটনে চাপ দিয়ে দেখে 7টা বাজে। এত সকাল হয়ে গেছে, এখনো সূর্য ওঠেনি। ঘড়ির টাইম নষ্ট হলো না তো আবার? বিছানা ছেড়ে উঠে পড়ল তুর্য। অন্ধকারের লোম দাঁড়িয়ে গেল তুর্যের। বেশ কয়েকবার মাকে ডাক দিল সে, কোনো সাড়া পেল না। এবার মনে বেশ ভয় ঢুকে গেল। অন্ধকারে দরজাটাও খুঁজে পাচ্ছে না সে। দরজা খুঁজতে খুঁজতে কারোর সাথে ধাক্কা লেগে যায় তার। কে ওখানে? তুর্যের মনে হলো এটা কোনো আসবাবপত্র না, আর না অন্য কিছু। আম্মু, তুমি এসেছো? এত অন্ধকারে কেন আম্মু? আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। কারো ছায়াকে মা ভেবে নিল তুর্য। মনে মনে বলল, এটা আদৌ আমার আম্মু? আম্মু বলে সাড়া দিচ্ছে না কেন? হঠাৎ ছায়াটা হাসতে শুরু করলো। হি হি হি, একদম ঠিক করিসনি। আমার ছবিগুলো এতবার করে দেখা মোটেও ঠিক হয়নি তোর। এত জোরে হাসছিল যে তুর্য ভয়ে ফ্লোরে বসে পড়ল। ওখানে আমি তো কারো ছবি দেখিনি। কেন আমায় শুধু শুধু ভয় দেখাচ্ছ? হঠাৎ একটু আলো এসে ছায়াটার মুখে পড়ে। দৃশ্যটা দেখার জন্য তুর্য মোটেও প্রস্তুত ছিল না। তার প্যান্ট ভিজে যাওয়ার উপক্রম। মনে মনে, এটা তো ছবির মেয়েটা, এখানে কি করছে? ছবিতে যতটা সুন্দরী, বাস্তবে তার চেয়ে ভয়ঙ্কর। আরে আপু, আপনি ভূত সেজে এসেছেন, ভালো কথা। আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? আমি তো ওখানে রুমটা দেখতে ঢুকেছিলাম। দেয়ালে ওভাবে ছবি থাকলে কে দেখবে না বলুন? মেয়েটা কিছু বলছে না। একটু একটু করে তুর্যের কাছে আসতে লাগলো। তুর্য কাঁপা কাঁপা গলায় বলল, এই রাক্ষসী রানী কটকটি, এই প্যাকাটি, এই বিটকেলের মা, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। তুই আমার মন পাবি, তবু দেহ পাবি না। ছেড়ে দে পিচাস। কিন্তু এই মেয়ে তো কথা শোনার পাত্রই না। এত কাছে আসার কি আছে? মনে মনে বলল, একটু ভালোবাসা দিলে বুকের পাঁজরে যত্ন করে রেখে দিতাম। বাট তুমি তো এই নিষ্পাপ বাচ্চাটাকে ভয় দেখাচ্ছ। কোনোভাবে হিসুবাজিকে আটকে রেখেছি। হিসুর ভাই হিসু, কাল বিছানায় আসিস। হিসু আ! চিৎকার দিয়ে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করে তুর্য। আরে, ওই পিশাচিনীটা কোথায়? আর ঘরটাই বা এত আলোকিত হলো কিভাবে? কিছুক্ষণ ধ্যানে বসে থাকার পরে তুর্য বুঝতে পারলো সে স্বপ্ন দেখেছে। ছবিগুলো নিয়ে এত ভেবেছি যে স্বপ্নেও কাছে চলে এসেছে মেয়েটা। কাছে যখন এসেছো, একটু অন্যভাবে আসতে পারোনি? তুর্য ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে উপরে যেতে লাগলো। পাশের রুমের দরজার কাছে আসতেই একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো। মেয়েটা পরিচিত নিলেই তুর্য ধরে ফেললো। আল্লাহ গো, এটাকে ভূত স্বপ্ন থেকে বেরিয়ে এলো কিভাবে? মেয়েটাকে দেখতেই তুর্যের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ফোঁস করে ছেড়ে দিল মেয়েটাকে। কানে হাত দিয়ে চিৎকার করতে লাগলো, খালাম্মা বাঁচাও, ভূত ভূত ভূত! চিৎকারটা তত বেশি আওয়াজ ছিল না, তাই তেমন কেউ শুনতেও পায়নি। ভয়ে মুখ থেকে কথাই বের হচ্ছে না। মিশু ভালোভাবে খেয়াল করে দেখলো ছেলেটা চোখ মুখ কুঁচকে কানে হাত চেপে ধরে কি সব বিড়বিড় করছে, যেন কোনো মেয়ে ভূত দেখে ফেলেছে। আরে চেঁচাচ্ছেন কেন? আমি পড়ে যাচ্ছি, কোথায় আমাকে ধরবেন? তা না ফেলে দিলেন। ওমা, ভূত দেখে আবার কথাও বলছে। জোরে সুরে দোয়া পড়তে লাগলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। মেয়েটা এবার বেশ রেগে গেল। তুর্যের কলার ধরে বলল, আরে আপনি দোয়া পড়ছেন কেন? আমি ভূত না, মানুষ। মিশু খেয়াল করলো তুর্যের শরীর ঘেমে নেই একাকার হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই তুর্য ঢলে পড়লো মিশুর উপর। মিশু কোনো মতে ধরে রাখলো তাকে। মনে মনে বলল, সব ছেলেরা আমার জন্য পাগল, আর যেই ছেলেকে দেখে মনে হয় ভূত দেখে ফেলেছে। 3 তলা থেকে নিচে নামছিল তুর্যের খালা। তুর্যের আওয়াজ শুনে এগিয়ে আসলো। তুর্যের এই অবস্থা দেখে দ্রুত এসে মিশুর সাথে বেডে শুইয়ে দিল আর বলল, তুর্যের এই অবস্থা হলো কি করে? নিশ্চয়ই তুই কিছু করেছিস। মাকে এমন উদ্বিগ্ন দেখে মিশু বেশ অবাক। নিজেকে সামলে বলল, আহ আম্মু, আমি কিছুই করিনি। ওই তো আমায় দেখে ভূত ভূত বলতে বলতে জ্ঞান হারালো। কি এমন হলো যে তোকে দেখে ভয় পেল? আমি কি জানি। এখন জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। ও হ্যাঁ, দ্রুত পানি নিয়ে যা। মিশু পানি নিয়ে আসলো। পানি কয়েকবার ছেটানোর পরেও জ্ঞান ফিরছিল না। তখন মিশু বলল, আম্মু আমাকে দাও তো দেখি। মিশু একটু বেশি পানি নিয়ে মুখে ছিটিয়ে দিতেই চোখ পিটপিট করে খুলল তুর্য। সামনে মিশুকে দেখে আবার ভয় পেয়ে গেল সে। আঙ্গুল দিয়ে মিশুর দিকে দেখিয়ে বলল, ভূত ভূত! দেখছিস না তোকে দেখে ভয় পাচ্ছে? এক্ষুনি বাইরে যা।
মিশু নিজের রুমে চলে গেল। খালা তুর্যকে শান্ত করে বলল, ভূত কোথায়? ওই যে চলে গেল। ওটা তো আমার মেয়ে মিশু, পাগল ছেলে আমার। ও, আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু কে জানতো ওটা তোমার পেতনি মেয়ে হবে। এর মাঝে মিশু রুমে চলে আসলো আর বলল, কে পেতনি? কেন তুই? মুখ সামলে কথা বল, না হলে কিন্তু। না হলে কি? না হলে চোখ তুলে নিব। বাহ, পেতনিটা দেখি সব পারে। আম্মু! কি শুরু করলি তোরা? আর মিশু, তোদের কি আগেও দেখা হয়েছে নাকি? হ্যাঁ, পেয়ারা বাগানে। ও, তাহলে তুই সেই পেতনি? ওই চুপ, মেয়ে দেখে তো ভয়ে কান্না করে দিছিলি, আবার কথা বলিস। তোকে দেখে আমি কাঁদবো কেন? তুই তো ভূতনি। দূর, কোথা থেকে উড়ে আসছে, থাকবই না রুমে। তোকে পরে দেখে নিব। আমাকে পেতনি বললি? মিশু চলে গেল। খালা বলল, কি হয়েছে রে? আসলে পেয়ারা বাগানের ঘটনাটা খুলে বললাম। ও, এই ব্যাপার। মিশু ওর বান্ধবীর বাসায় গেছিল, সকালেই আসলো, তাই তোর সাথে আর দেখা হয়নি। তোমার মেয়েটা পেতনি হলো বেশ সুন্দরী হয়েছে। আচ্ছা তুই থাক কেমন, নিচে অনেক কাজ পড়ে আছে। খালা চলে গেল। তুর্য দোয়া পরে বুকে ফু দিয়ে দিল। এরপর লাইট অফ করে কম্বলের নিচে শুয়ে ফোনে গেম খেলতে লাগলো। হঠাৎ কিছু মনে হতেই বাসায় ফোন দিল। ও বাস থেকে রিসিভ হতেই তুর্য বলল, যেই ফোন ধরছেন আব্বুকে দেন। কেন রে, আমার সাথে কথা বলবি না? ও আম্মু, তুমি? আমি তো ভাবছিলাম। কি? না কিছু না, তোমার সাথে কথা নাই, আব্বুর কাছে ফোন দাও। বেশি না বকে বল, ওখানে কেমন লাগছে? কোথাও ঘোরাঘুরি হয়নি, তবে বাসার সবাই অনেক ভালো। মিশুর সাথে আজকে ঝগড়া করছি, পেতনিটা গাছে ঝুলেছিল। মানে ওখানে গিয়েই আবার ঝগড়া শুরু করলি? তোকে নিয়ে আর পারছি না রে। আমি তোমার কত আদরের ছেলে, আর তুমি এটা বলতে পারলে? চুপ, এখন খেয়ে রেস্ট নে। খেয়েছি আর এখন শুয়ে আছি। আম্মু ফোনে এমবি শেষ, আব্বুকে ফ্লেক্সিলোড করে দিতে বলো। আচ্ছা, তোর আব্বুকে বলছি। ওকে আম্মু, বাই। তুর্য ফোন কেটে দিল। কিছুক্ষণের মাঝেই টাকা চলে আসলো। তুর্য এমবি কিনে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর কে যেন ডাকছে। তুর্য কম্বলটা জড়িয়ে শুয়ে থাকলো। এখন কেউ ডাকছে না। একটু পর কম্বলটা ঠান্ডা অনুভব করলো। তুর্য তাই আরেকটু জড়িয়ে নিল, কিন্তু আরো বেশি ঠান্ডা লাগতে শুরু করলো। তুর্য আর থাকতে পারলো না। উঠে দেখলো কম্বলটা ভেজা, রুমে কেউ নেই। বেশ রাগ নিয়ে বাইরে এলো তুর্য। আমার কম্বলে কে পানি দিয়েছে? ড্রয়িং রুমের সবাই তুর্যের দিকে তাকালো। একটু পরেই হা হা করে হাসতে শুরু করলো। তুর্য মনে মনে বলল, আমি কি কোনো জোকস বললাম? এবার নিজের দিকে ভালোভাবে খেয়াল হতেই দেখে পুরোপুরি ভিজে গেছে। সাথে সাথেই তুর্য রুমে দৌড় দিল। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে চেঞ্জ করে নিল। এরপর নিচে গিয়ে দেখে মামা খালু সবাই বসে আছে। তুর্য কিচেনে গেল। এখানে খালা আর দুই মামি রান্না করছে। তুর্য মামিকে বলল, মামি, আমার রুমে কে গেছিল? কম্বল পোড়া ভিজিয়ে দিয়েছে। এবার বলো কে গেছিল? ও। তুর্য রেগে ড্রয়িং রুমে এসে দেখলো পিচিদের সাথে মিশু টিভি দেখছে। টিভি অফ করে মিশুর সামনে দাঁড়ালো। ওই, তুই টিভি অফ করলি কেন? চিৎকার করবি না পেতনি, তুই আমার রুমে পানি দিয়ে আসছিস কেন? ডাকছিলাম, উঠিসনি, তাই দিয়েছি। এখন যা। ভালোভাবে ডাকলে উঠতাম, পানি দেওয়ার কি দরকার? আমার ইচ্ছা হইছে তাই দিয়েছি। পেতনি, আমাকে চিনিস না, তোকে আমি দেখে নিব। যা যা, দেখিস। তুর্য রুমে চলে আসলো। একটু পরেই মামি খেতে ডাকলো। সকলে ডাইনিং এ বসলো খাওয়ার জন্য। এরপর খাওয়া শেষ করে কেউ রুমে যেতে লাগলো, আর কেউ ড্রয়িং রুমে। তুর্য ড্রয়িং রুমে এসে সকলের সাথে গল্প করতে লাগলো। এক পর্যায়ে মামিকে বলল, মামি, তোমাদের গ্রামে আসলাম, এখনো ঘুরে দেখতেই পারলাম না। ঘুরতে যেতে পারিসনি, এখন ঘুরবি। বিকালে মিশুর সাথে ঘুরে আসবি। কিন্তু মিশু তো আমাকে দেখতেই পারে না। কেন পারবে না? থাম, আমি দেখছি। মিশু, এই মিশু, এদিকে আয় তো। মিশু রুম থেকে এসে বলল, হ্যাঁ মামি বলো। আজ বিকালে তুর্যকে নিয়ে ঘুরতে যাবি।
মিশু একটু রেগে তুর্যের দিকে তাকালো। তুর্য ভাবলো দেখে মামিকে পটাতে পারি কিনা, নয়তো মিশু যাবে না। মামি, ও আমাকে নিয়ে যেতে চাইবে না, দেখো কেমন করে তাকিয়ে আছে। কোনো কথা না মিশু, তুই ওকে ঘুরতে নিয়ে যাবি বুঝলি। এখন রুমে যা। বিকালে রেডি হয়ে তুর্য ড্রয়িং রুমে দেখে মিশু খুব হাসছে। মনে মনে এত হাসছে কেন, পাগল হয়ে গেল নাকি? হাসি শেষ হলে যেতে পারি। মিশু হাসি থামিয়ে বলল, চলো। বাইরে এসে হাঁটতে লাগলো তারা। তুর্য মিশুর পাশে হাঁটছে। এমন সময় তুর্য বলে উঠল, কোথায় যাচ্ছি আমরা? চল, গেলে বুঝতে পারবি। বেশ কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় চলে আসলো তারা। আশেপাশে কোনো মানুষ নেই, ঘন ঘন গাছপালা, পাখির আওয়াজ, গাছের পাতা নড়ছে সেই আওয়াজ, আর বিভিন্ন পোকার আওয়াজ পাচ্ছে তুর্য। বেশ ভয় পাচ্ছে সে। এমন জায়গায় কেন এসেছিস? জায়গাটা অনেক ভালো তাই, আর একটু সামনে গেলেই কবরস্থান। মানে? কিছু না তো, মনে মনে বললাম। চান্দু, আমি তো জানি তুমি ভূতে ভয় পাও, তাই এখানে আনা। তোর ঘোড়ার শখ বের করছি। আমি বাসায় যাব, চল। এই সামনে কিসের যেন আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছিস? তুর্য মিশুর কথা শুনে ভয়ে দাঁড়িয়ে গেল। চল সামনে। না। চল। মিশু তুর্যের হাত টানতে লাগলো। তুর্য বেশ ভয়ে পেয়ে মিশুর পিছু পিছু যাচ্ছে। যদিও ভূত পেতনি কিছুই নেই, তবে জিন আছে। তাছাড়া এগুলোর নাম শুনলেই কেমন যেন ভয় করে। হঠাৎ পেছনে গাছের আড়াল থেকে খুব জোরে কি যেন বের হলো। তুর্য ভয়ে চোখ বুজে আছে। স্যার কুত্তা, ওইটা পাখি। কি ছাড়বো? চোখ খুলে দেখ। তুর্য চোখ খুলে দেখে মিশুর হাত চেপে ধরে আছে, সাথে সাথে ছেড়ে দিল। সরি। ভীতু একটা, কালকে ঘুরতে আসিস, এখন বাসায় চল। এখানে সেন্সলেস হয়ে গেলে আবার নিয়ে যেতে পারবো না। আমি ভয় পাই না। সেটা তো দেখলামই। তুর্য আর কোনো কথা বলল না, মিশুর পাশে পাশে হাঁটতে লাগলো। মিশুর হাসি দেখে মনে মনে বলল, পেতনি আমাকে ভয় পাওয়াতে এখানে নিয়ে আসলি না? পিচ্ছি বলে ভয় দেখাস? একদিন আমিও তোকে খুব ভালো করে ফাঁসাবো, দেখিলিস। কখন যে বাসায় যাব। এসব ভাবছিল আর ভয় ভয়ে কাঁপছিল তুর্য। কিছুক্ষণের মাঝেই বাসায় চলে আসলো তারা। কি রে, এত জলদি বাসায় চলে আসলি যে? মামি, ভালো লাগছিল না, একটু শরীর খারাপ লাগছিল, তাই চলে আসছি। তুই ঠিক আছিস? তোর মামাকে বলবো ওষুধ আনতে? না মামি, ওষুধের দোকানদার নেই। ও, তাহলে রুমে যা, সমস্যা হলে বলিস। আচ্ছা। তুর্য বেডে শুয়ে আছে আর ভাবছে, না, এই যন্ত্রণায় আর থাকা যায় না। এই মেয়েটাকে এবার শিক্ষা দিতেই হবে। তুর্যের মাথায় কোনো আইডিয়া আসছিল না, তাই একটা ফ্রেন্ডকে ফোন দিল। বন্ধু, একটা মেয়ে আমাকে খুব জ্বালাচ্ছে, তাকে কিভাবে শিক্ষা দিব বলতো? কোন মেয়ে রে? ফোন নাম্বারটা দে, আমি দেখছি। বেশি না বকে বল কি করা যায়। কি আর করবি, মেয়েরা তো বোনের মতো, কিছু করাও যাবে না। তোকে কল দেওয়ায় আমার ভুল হয়েছে। আরে শোন শোন, জানিস নিশির সাথে আমার প্রেম হয়ে গেছে। রাখ তোর প্রেম কল, কাট শালা। কল কে দিয়েছে, আমি না তুই? আমি কাটবো না। তুর্য আর কিছু না বলে কল কেটে দিল। একটু পরেই মাথায় একটা বুদ্ধি এলো। বাহ, এইটাই করব মিশুর সাথে, অনেক ভালো একটা বুদ্ধি। তুর্য এখানে যখন স্কুলে পড়তো তখন একটা ফ্রেন্ড ছিল, নাম পিয়াস। এখন এখানে থাকে কিনা জানে না। তুর্য মনে মনে বলল, ওকে খুঁজতে হবে। এখন আবার সন্ধ্যা হয়ে গেছে, কাল খুঁজবো। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে বন্ধুর বাসা খুঁজতে গেল তুর্য। কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না। ঘাসে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। বেশ শীত করছে, তার উপর আবার রাস্তা চিনতে ভুল হচ্ছে। 20 মিনিট পর অনেক কষ্টে বাসাটা খুঁজে পেল তুর্য। আগে বাসাটা টিনের ছিল, এখন ইটের। শিওর হওয়ার জন্য তুর্য বাড়ির ভেতরে গেল। একটা আন্টি রান্না করছিল, তুর্যকে দেখে এগিয়ে এলো। কে বাবা তুমি? আসলে আন্টি, আমি পিয়াসের কাছে এসেছি। এটা কি পিয়াসের বাসা? হ্যাঁ, আমি পিয়াসের আম্মু। তুমি কে? আন্টি, আমি তুর্য।
অনেক বছর পর আসলাম এখানে। পিয়াসের কথা মনে পড়তেই তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। কি তুমি তুর্য, সেই ছোট তুর্য আমাকে আম্মু বলে ডাকতে? আন্টি। এখন আন্টি বলছিস কেন? আম্মু বল। আর এত বছর পর মনে পড়লো তোর যে আরেকটা মা আছে, সেটা কি ভুলে গিয়েছিলে? ভুললে কি আর আসতাম? বাসা পাচ্ছিলাম না, কিছু মানুষের কাছ থেকে জানতে পেরে এসেছি। ও ভালো করেছিস, যা রুমে যা, পিয়াস শুয়ে আছে, আজকে এখানেই থাকবি, ওকে? না মানে আম্মু, খালাকে না বলে আসছি, তাই যেতে হবে। অন্য একদিন থাকবো, আর প্রতিদিন আসবো এখানে। আচ্ছা। তুর্য রুমের দিকে গেল। 3টা রুমে পিয়াসকে পেল না। 4র্থ রুমে পিয়াসকে পেয়ে গেল। পিয়াস ঘুমিয়ে আছে। ভাবলো কিভাবে জাগানো যায়। অনেকদিন পরে দেখা, একটু অন্যরকম হয়ে যাক। তুর্য পেছন থেকে একটা লাথি দিল পিয়াসকে, সাথে সাথে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠেছে। বসে রাগী চোখে তাকিয়ে আছে তুর্যের দিকে। এই যে ভাই, আপনি আমাকে মারলেন কেন? আর আমার রুমে কি করছেন? আব্বে, আমি তুর্য। কোন তুর্য? আমি চিনব কিভাবে? তাই ভাব আমি কোন তুর্য। বাবার সময় নেই, আপনি আমাকে মারলেন কেন? এসেতে কত ব্যথা লাগছে। ভালো হয়েছে। পিয়াস উঠে এসে তুর্যকে জড়িয়ে ধরলো। আমি ভাবলাম আমাকে মারবি, সকাল সকাল আমাকে পেয়ে জড়িয়ে ধরলি। চুপ শালা, এতদিন পর আমার কথা মনে পড়লো? তোর পেজ থেকে চিনেছি তুই তুর্য। জানতাম তুই আমাকে মিস করছিলি, না হলে এভাবে কান্না করতি না। কিছুক্ষণ পর পিয়াস শান্ত হলো। তখন তুর্য বলল, আচ্ছা আমার কিছু কথা আছে, এগুলো শোন। কি কথা? মিশুকে চিনিস কিনা বল। তোর কালার মেয়ে, চিনব না কেন? ওকে নিয়ে একটা কাজ আছে, করে দিবি? কি কাজ? আমি যেভাবে বলবো সেভাবেই করবি। আচ্ছা বল। তুর্য ভালোভাবে কাজটা বুঝিয়ে দিল। এরপর পিয়াস বাসা থেকে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসলো। বাসায় এসে অনেক প্রশ্নের উত্তর দিতে হলো। সব শেষে নিজের রুমে রেস্ট নিচ্ছে তুর্য। বিকালে মিশুর রুমে একবার উকি দিয়ে দেখলো মিশু ফোনে স্ক্রল করছে। এমন সময় মিশুর ফোন বেজে উঠল। কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল সে। তুর্য মিশুকে ফলো করে বেশ কিছুটা দূরে লুকিয়ে আছে। পিয়াস তার প্ল্যান অনুযায়ী ফোন দিয়ে ডেকেছে মিশুকে। কেন ডেকেছিস? পড়াটা বুঝতে পারিনি তাই। আমার বাসায় আসলেও তো পারতি, কোনটা বুঝিস না দেখা। সরি, বই আনতে বলে গেছে। দূর গাধা, আমার বাসায় আসিস, বুঝিয়ে দেব। আরে দাঁড়া, তোর মাথায় কি? ঠিক আছে। তাম ফেলে দিচ্ছে। কি ছিল? পাতা। আচ্ছা আমি বই নিয়ে আসবো, এখন বাই। মিশুর আড়ালে বাসায় চলে আসলো তুর্য। খালাকে কিছু ফটো দেখাতেই বেশ রেগে গেল। আসলে ওগুলো আড়াল থেকে তুলেছিল তুর্য, আর খালাকে একটু উল্টাপাল্টা বুঝিয়ে রুমে চলে গেল। তুর্য রুমে রেস্ট নিচ্ছে আর ভাবছে আজকে নিশ্চয়ই বকা খাবে মিশু। মিশু বাসায় ফিরে দেখে সকলে রেগে আছে। কি হলো, তোমরা সকলে এমন রেগে আছো কেন? কোথায় গেছিলি তুই? এই তো বাইরে। মিথ্যা বলিস কেন? সত্যি করে বল, কোথায় গেছিলি? আমি সত্যি বলছি, বাইরে ঘুরতে গেছিলাম। খালা তুর্যের ফোনটা নিয়ে দেখিয়ে বলল, দেখ কি করেছিস তার প্রমাণ। আম্মু, আমি সত্যি বলছি, আমি পিয়াসের সাথে দেখা করতে গেছিলাম। বেশি না বকে রুমে যা, আর কাল থেকে তোর বাইরে বের হওয়া বন্ধ। আমার কথাটা শুনলে না? বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল তুর্য। বুঝতে পারেনি যে খালা মিশুকে মারবে। মনের মাঝে একটু খারাপ লাগা কাজ করছে। পিয়াস মিশুর মাথায় হাত দিতেই ছবিটা তুলেছিল তুর্য, তবে পিয়াসের ফেসটা ওঠেনি। দেখে মনে হচ্ছিল একসাথে আছে, তাই খালা রেগে গিয়েছিল। রাতে সকলে ডাইনিং এ বসে আছে। বড় মামা বলল, মিশু খাবে না, ওকে কেউ ডেকে আনো। আমি আছি। একটু পরে খালা এসে বলল, ও নাকি খাবে না। সকলে খাওয়া শুরু করলো। তুর্যের কেমন যেন লাগছে, তাই অল্প খেয়ে উঠে চলে গেল। নিজের রুমে না গিয়ে মিশুর রুমে নক দিল। আসতে পারি? তুর্য বেডের কাছে গিয়ে বলল, খেতে চল। সামনে থেকে যা। দেখ, সমস্যা তোর আর আমার মাঝে, তার জন্য তুই না খেয়ে থাকতে পারিস না। কে বললো আমি এর জন্য খেতে যাচ্ছি না? তুর্য কিছু না বলে নিচে থেকে খাবার আনতে গেল। কেউ তার জন্য কষ্ট পাক সেটা ছোটবেলা থেকেই তুর্যের ভালো লাগে না। রুমে এসে মিশুকে বলল,
মিশু ওঠ, খেয়ে নে। বললাম না খাবো না। চুপ, খেয়ে নে। হ্যাঁ। দেখ, আমি এখানে ঘুরতে আসছি, তোর সাথে শত্রুতা করতে না। কাল থেকে তোর কাছেও আসবো না, তোকে আর জ্বালাবো না। হ্যাঁ, এবার যা, আমি বিরক্ত হচ্ছি। তুর্য রুমে চলে আসলো। কিছুক্ষণ কথা বলল পিয়াসের সাথে। আন্টি কাল যেতে বলেছে। এদিকে মিশু ভাবছে, কুত্তাটা শয়তান, আবার ভালো কত ক্ষুধা পেয়েছিল, রাগ তো যেতেও পারছিলাম না, ভিতরে খাবার দিয়ে গেল। কাল থেকে আর খারাপ ব্যবহার করবো না ওর সাথে। সকালে তুর্য ফ্রেশ হয়ে কিচেনে এসে দেখে মামিরা পিঠা বানাচ্ছে, সাথে খালাও আছে। শীতের দিনে পিঠা খাওয়ার মজাই আলাদা। ভাবতেই তুর্যের মুখে পানি চলে আসলো। সবাই আনন্দ করছে, তুর্যও সেখানে গেল। খালা, আজকে পিঠা বানাচ্ছ যে? গ্রামের পিঠা খেয়ে দেখবি কেমন মজা। আমি তো ভুলেই গেছিলাম তুই অনেক দিন পর আসলি। মিশুই বলল তোর জন্য পিঠা বানাতে। তুর্য মিশুর দিকে একবার তাকালো, তারপর খালাকে বলল, ও তোমরা পিঠা বানাও, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ যা। তুর্য বাসা থেকে বের হতে যাবে তখনই মিশুর ডাক। ওই দাঁড়া, আমিও যাব। মানে তুই কোথায় যাবি? পিচ্চি ছেলে, গ্রামে হারিয়ে যাবি, তাই আমিও যাব। হারাবো না, তোকে যেতে হবে না। বলছি না যাব, বেশি বকবি না। কথা বলতে বলতে বেশ কয়েক জায়গায় ঘুরলো তারা। লোকজন কেমন করে যেন তাকিয়ে আছে, হয়তো অচেনা কাউকে দেখছে তাই। তুর্য ভেবেছিল পিয়াসের বাড়ি যাবে, কিন্তু মিশুর জন্য যাওয়া হলো না। এখন তো সকাল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। যাব না। কেন? আমি আছি বলে যাবি না? না গেলে আরো জ্বালাবো। কি গন্ডি রে তুই? এখন চল। তুর্য কিছু না ভেবে মিশুর সাথে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই সামনে ছোট্ট একটা নদী দেখতে পেল তুর্য। ঘাসে শিশির কণা জমে আছে। হঠাৎ মিশু খালি পায়ে হাঁটতে শুরু করলো। কেমন লাগলো জায়গাটা? অনেক সুন্দর। আর খালি পায়ে হাঁটছিস কেন? খালি পায়ে হাঁটতে ভালো লাগে, আমি তো প্রতিদিন আসি। আজকে তোকেও নিয়ে আসলাম, বিকালে তোকে আরেকটা জায়গায় নিয়ে যাব। পেতনিটার হলো কি? সব রাগ কি ভুলে গেল? কি ভাবছিস? কিছু না। চল বাসায় চল। চল। তুর্য বাসায় এসে দেখলো পিঠা বানানো শেষ। ফ্রেশ হয়ে তুর্য সকলের সাথে পিঠা খেতে বসলো। এর মাঝে ছোট মামা বলল, আজকে নাকি নানা আসবে। তুর্য খাওয়া শেষ করে রুমে এসে গেম খেলতে লাগলো। একটু পর মিশু এসে বলল, আসতে পারি? আয়। আর মনে মনে ভাবলো, কালকে আমাকে বললো ওর সামনে না যেতে, এখন তো দেখি ওই আমাকে ছাড়ছে না। মিশু গেম খেলা দেখছে, তুর্য ফুটবল গেম খেলছিল। হঠাৎ একটা গোল খেয়ে নিল তুর্যের টিম। সাথে সাথে মিশু চিৎকার দিয়ে বলে উঠল, গোল! চিল্লাস কেন? এই যে গোল দিয়ে দিয়েছি তাই। গাধি, আমি গোল খাইলাম। বাহ, আরো ভালো তো। একদম চুপ। চুপ। মিশুর মুখে কেমন পিচ্চি পিচ্চি ভাব ছিল, আচরণও পিচ্চির মতো মনে হয়, বড় হয়নি এখনো। তুর্য সেদিকে তাকিয়েই এত কিছু ভেবে নিল। না, আর তাকানো যাবে না, প্রেমে পড়ে যাব। তুর্য ফোনটা রেখে বাইরে গেল খালার কাছে। একটু কাঁদছিল। ফিরে এসে দেখে মিশু ফোনে কি যেন করছে। ওই, তুই ফোন ধরলি কেন? এমনি ইচ্ছা হলো। ওহ। এত মেয়ের সাথে চ্যাট করিস কেন? এমনি। তুর্য বেডে শুয়ে পড়ল। ফোনে তেমন কিছু নেই, তাই কিছু বলল না তুর্য। কিছুক্ষণ ফোন স্ক্রল করে মিশু চলে গেল। তুর্য ফোন চেক করে দেখে কিছুই করেনি। বিকেলে নানা আসলো। তুর্য নানার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। কবে আসছিস? 4 দিন হলো। কেমন আছো তুমি? এই তো ভালো আছি। এতদিন পরে আমাদের খোঁজ নিতে আসছিস? না না না, আসতে মন চাচ্ছিল, তবে সময় পাইনি। থাক, মিথ্যা বলতে হবে না। আমি মিথ্যা বলছি? দেখেই বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? পেয়ারা গাছের পেতনি। ওই চুপ,
বেশি বকলে মাথা ফাটাই দিব। পারবি তো মাথা ফাটাতে, আয় দেখি। এই তোরা থামবি? হুম। তুর্য কিছুক্ষণ পর রুমে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে পিয়াসের বাসায় এসে আড্ডা দিতে লাগলো তুর্য। অবশ্য বাসায় বলেই এসেছে বিকেলে বাসায় যাবে। সকালের খাবার খেয়ে বেশ হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে আসলো। বেশ কয়েক জায়গায় ঘুরে বাসায় এসে আন্টির সাথে কথা বলতে লাগলো। এর মাঝে পিয়াসের বাবাও চলে আসলো। ছোট একটা ব্যবসা সামলাতে হয় তাকে। তিনি তুর্যকে প্রথমে চিনতে পারেননি, তবে পরিচয় দেওয়ার পর চিনেছে। পিয়াসের বাবা তুর্যকে পেয়ে গল্প জুড়ে দিলেন। এর মাঝে আন্টি এসে খেতে ডেকে গেলেন। সবাই ডাইনিংয়ে খেতে বসলো। পিয়াসের সাথে রুমে রেস্ট নিচ্ছে তুর্য, সাথে বিভিন্ন গল্প তো আছেই। এখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছে তুর্য। মিশু তাদের এক ব্যাচ জুনিয়র ছিল। অসুস্থতার কারণে পিয়াস 1 বছর পিছিয়ে গেছে। তুর্য এখন ঢাকা ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়ে। মিশু আর পিয়াস এখানে একটা কলেজে পড়েছে। বিকেল হওয়ার আগে সকলের কাছ থেকে বিদায় নিয়ে খালার বাসায় চলে আসলো তুর্য। বিকালের রুমে শুয়ে আছে তুর্য, মাথায় যন্ত্রণা হচ্ছে ভীষণ। এমন সময় মিশু এসে বলল, এই চল বাইরে ঘুরতে যাব। ভালো লাগছে না, পরে যাব। আরে চল না, ভালো লাগবে। বলছি তো যাব না, সামনে থেকে যা তো। মিশু মন খারাপ করে চলে গেল। এরপর তুর্যের সাথে একদিন আর কথা বলেনি মিশু। তুর্য বেশ কয়েকবার চেষ্টা করেছে কথা বলার জন্য, কিন্তু পারেনি। পরের দিন বিকেলে মিশু ছাদে দোলনায় বসে আছে। তুর্য এসে মিশুর পাশে বসে বলল, আবহাওয়াটা বেশ সুন্দর, তাই না? মিশু রাগের চোখে একবার তাকালো। এমন ভাবে তাকিয়েছে যেন চোখ দিয়ে গিলে খাবে। তুর্য বেশ ভয় পেয়ে গেল। কথা বলছেন না কেন? আমি কি কিছু করেছি? মিশু কোনো কথা বলল না। তুর্য বিড়বিড় করে, কি দোষ করলাম রে বাবা? কোথাও বলা যাবে না। আচ্ছা সরি, সেদিন বিকেলের জন্য। বুঝতে পারছি রেগে আছো, আসলে মাথায় যন্ত্রণা হচ্ছিল, তাই তো সেদিন যাইনি। মিশু কোনো কথা না বলে নিচে চলে গেল। তুর্য বসে বসে ভাবতে লাগলো কিভাবে রাগ ভাঙানো যায়। হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো। সাথে সাথে নিচে নেমে গেল। বাইরে এসে পেয়ারা বাগানের দিকে যেতে লাগলো। বাগানটা নানাদের। তুর্য পেয়ারা গাছে উঠতে পারে না, তাই পিয়াসকে ফোন দিল। পিয়াস, দ্রুত পেয়ারা বাগানে চলে আয় তো। কিন্তু তুর্য কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। বাগানে পৌঁছাতেই পিয়াস হাজির। কি রে, ডাকলে কেন? ওপরে তাকা। তাকালাম। কি হলো? ওগুলো পেড়ে দে। মানে এটার জন্য ডাকলি? আমি জিএফকে রেখে দৌড়ে চলে আসলাম। তোর গার্লফ্রেন্ডও আছে? আমার তো একটা মেয়ে বন্ধুও নাই। কাঁদিস না, বল কি করতে হবে? পেয়ারা পেড়ে দে। আচ্ছা দিচ্ছি। পিয়াস গাছে উঠে অনেকগুলো পেয়ারা বেড়ে দিল। পিয়াসের গাছে ওটা দেখে মনে মনে ভাবলো, পিয়াস বানরের মতো গাছে উঠে গেল। আমি এত বড় হলাম তাও গাছে ওঠা শিখলাম না, আর আম্মু বলে আমি নাকি বানর। পেয়ারা নিয়ে পিয়াসকে বিদায় দিয়ে বাসায় আসতেই পিচ্চেরা এসে বলতে লাগলো, ভাইয়া একটা দাও না। সকলকে পেয়ারা দিয়ে তুর্য বলল, মিশু কোথায়? আপু তো তোমার রুমে। আচ্ছা আমি আসছি। পিচ্চিদের থেকে বিদায় নিয়ে পেয়ারা 5-6টা পেয়ারা নিয়ে রুমে আসতেই তুর্য দেখে ব্যাগ থেকে কাপড় বের করে তার উপর মিশু হাঁটছে। তুর্য দৌড়ে গিয়ে মিশুকে সরিয়ে দিতেই মিশু বেডের উপর পড়ে যেতে লাগলো। সাথে সাথে তুর্যের হাত ধরেও নিজেকে সামলাতে পারলো না। তুর্য ও মিশুর উপর পড়ে গেল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখের নেশায় আগেই পড়েছে তুর্য, সেই পেয়ারা বাগানের প্রথম দেখায়। তুর্য নিজেকে সামলে উঠে গেল। মিশু নিজের রুমে দৌড়ে চলে গেল। বেশ লজ্জা পেয়েছে সে। তুর্যের মনে হচ্ছে এখন সেই চোখের মাঝে ডুবে আছে। এমন অনুভূতি আগেও একবার হয়েছিল, তবে সেটা নীলার সাথে। পরে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতো না তুর্য। কেমন যেন মাতাল মাতাল লাগছে নিজেকে। পর মুহূর্তেই নিজেকে আবার সামলে নিল। এমন লাগছে কেন আমার? কেমন যেন ধারার মাঝে ডুবে যাচ্ছি। না, এসব থেকে দূরে থাকতে হবে। বেশ কিছু কাপড় অপরিষ্কার হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করার জন্য আলাদা করে রাখলো তুর্য। আর কয়েকটা ভালো কাপড় ব্যাগে আছে। তাছাড়া তুর্য কখনো অপচয় করে না, কয়েকদিন ব্যবহার করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। এটা তার আম্মু শিখিয়েছে, সাথে এটাও বলেছে নামাজ না ছাড়তে। তুর্য সেভাবে চলতে থাকে।
এখানে এসে বেশ সুবিধা হলো, কারণ এখানে সবাই নামাজ পড়ে। এমন অনেক আছে যারা কারোর বাসায় ঘুরতে গেলেও লজ্জায় নামাজ পড়তে পারে না। যদি সেখানে কেউ নামাজ পড়ে তাহলে এই সমস্যা আর থাকে না। পরের দিন সকালে তুর্য একটু দেরিতে ব্রেকফাস্ট করলো। ছাদে এসে দেখে মিশু দোলনায় বসে আকাশ দেখছে। তুর্যের একটু ইচ্ছে হচ্ছিল মিশুর দিকে অপলক তাকিয়ে থাকতে, কিন্তু সেটা করলো না। নিচে এসে চেয়ারে বসে আছে তুর্য। শীত করছে তাই রোদে বসে আছে। এমন সময় মিশু তার পাশে একটা চেয়ারে বসলো, বলল, মাফ করে দিলাম তোকে। মানে? আরে মাফ করে দিলাম। কিসের মাপ? কুত্তা সেদিন ঘুরতে গেলি না, আমার সাথে খারাপ ব্যবহার করলি ওইগুলা। আমি তো মাপ চাইনি। তো কি, আমি বুঝতে পারছি তুই মাপ চাইতি, তাই আগেই করে দিলাম। তোর কাছে কে মাপ চাইবে? জানি জানি, যা এবার মতো ছেড়ে দিলাম। হাসছিস কেন? বাচ্চাদের মতো কথা বলছিস তাই হাসতে ইচ্ছে হলো। ফোনটা দে। তোর তো ফোন আছে, আমারটা নিবি কেন? দে তো, বেশি বকিস না। নে। তুর্যের ফোন নিয়ে গান শুনতে লাগলো মিশু, সাথে নিজেও গাচ্ছে। আর তুর্য মিশুর মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিশু গান অফ করে বলতে লাগলো, তাকিয়ে থাকিস না, ওইটাই পড়ে যাবি। কিসে পড়ে যাব? ওই যে ওইটাই পড়ে যাবি। মানে? কিছু না পিচ্চি। কি যে বলছে বুঝতেই পারলাম না। মিশু আবার বলে উঠল, জানিস আমার না ভালো লাগে এখন। কি ভালো লাগে? কিছু কিছু ভালো লাগে। কিভাবে? বলবো না, ভাগ এখান থেকে। ধুর, পাগলির সাথে থাকলে পাগল হয়ে যাব। উঠে চলে আসলো তুর্য। পিয়াসের বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো তুর্য। পথেই পিয়াসের দেখা। কোথায় যাচ্ছিস? তোর কাছে যাচ্ছিলাম। ও চল, আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে তোর দেখা করাবো। চল। বাজারটা শহরের কাছেই, তাই যেতে ততটা বেগ পেতে হলো না। পিয়াস তার গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে আসতে বলল। তুর্য দূর থেকে মেয়েটাকে দেখতেই বুঝতে পারলো মেয়েটা প্লেগার্ল। তাছাড়া মেয়েটা একটা ছেলের বাইক থেকে নামলো, যেটা পিয়াস দেখেনি। তুর্যের কেন জানি মনে হলো বাইকের ছেলেটাও মেয়েটার জালে পা দিয়েছে। তাই কিছু একটা ভেবে বলল, দোস্ত, আমি তো ওয়ালেটটা আনতে ভুলে গেছি, আমার কিছু টাকা লাগবে, তোকে পরে দিয়ে দিব। পিয়াস বেশ টেনশনের মাঝে পড়লো আর ভাবলো, আমার সব বিপদের মাঝে ওকেই পেতাম, সবসময় পাশে থাকতো আমার। তাছাড়া ও আমার ভাইয়ের মতো, তাই স্বার্থপর হতে পারবো না। আচ্ছা, যা করছি নে, সমস্যা নেই। তুর্য চেক করে দেখে ৬,২০০ টাকা আছে, যা দুজনের বিল দেওয়া যাবে। ৬,০০০ নিজের পকেটে রেখে বাকি ওয়ালেট সহ পিয়াসের পকেটে রেখে দিল। এর আগেও একবার রেস্টুরেন্টে এসেছিল পিয়াস, তাই সে অনুযায়ী টাকা এনেছে সে। আমি কাজটা সেরে আসছি, তোরা ভিতরে যা। আচ্ছা যা। তুর্য প্ল্যান মোতাবেক পাশের দোকানের পেছন থেকে খালাকে ফোন দিয়ে কিছু একটা বলে আবার চলে আসলো। এতক্ষণে পিয়াস রেস্টুরেন্টে ঢুকে গেছে। তুর্য ভদ্র ছেলের মতো অ্যাটিটিউড নিয়ে ফোন স্ক্রল করতে করতে পিয়াসের সামনের সিটে বসলো। মেয়েটা তুর্যের দিকে কয়েকবার আর চোখে তাকিয়েছে, যেটা তুর্য বেশ ভালোভাবেই বুঝতে পারল। এর মাঝে ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। এখন দুপুর, তাই সকলে বেশি বেশি অর্ডার দিল। মেয়েটার অর্ডার দেওয়া দেখে তুর্য অবাক, যেন বড় আকারের একটা খাদক। তুর্য কাউকে বুঝতে না দিয়ে আড়ালে এসে একটা ওয়েটারকে কিছু অর্ডার দিয়ে পার্সেল করে দিতে বলল। এরপর নিজের সিটে এসে বসে খেতে শুরু করলো। আসলে সে মেয়েটার সাথে কম্পিটিশন করছে, বেশ দামি খাবার অর্ডার করছে সে। পিয়াস বেশি খেতে চাচ্ছিল না, তাই বলল, বন্ধু, তুই কি ডায়েট করছিস? আরে না। তাহলে খাচ্ছিস না কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। আসলে পিয়াস বিলের কথা ভেবে খাচ্ছিল না, কিন্তু তুর্যের ইশারায় কিছু একটা বুঝে খেতে শুরু করলো। এর মাঝে আরো দুবার অর্ডার করা শেষ তুর্যের। মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে। পিয়াস মনে মনে বেশ ভয় পাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। খাওয়ার পর্যায় শেষ, এখন বিল দেওয়ার পালা। পিয়াস ওয়েটারকে বলল, মামা বিল কত? ওয়েটার একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়ে বলল, বিল হয়েছে 20,600 টাকা। বিল শুনিয়ে পিয়াসের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। মেয়েটা নিশ্চিন্তে ফোন স্ক্রল করছে, যেন কিছুই হয়নি। পিয়াস ঠাস করে বসে পড়ল। ওয়ালেট বের করে দেখে 200 টাকা আছে। দোস্ত, মাত্র 200 আছে, কি করব? আমি আছি, নো টেনশন, জাস্ট চিল। পিয়াস তুর্যের উপর সবসময় ভরসা করে,
কোনো একভাবে তুর্য তাকে উদ্ধার করবেই। মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আপু আমরা তাহলে উঠি কেমন? আজকের বিলটা আপনি দিয়ে দেন। আসলে আমাদের কাছে আজ টাকা নেই, আস্তে আস্তে খরচ হয়ে গেছে। ভাই হিসেবে কথাটা রাখেন কেমন? কালকে এখানে আবার আসবো, বাই। মেয়েটা ফোনের মাঝে ডুবেছিল। তুর্য কি বলল সেটা না শুনেই বলে দিল, আচ্ছা। তুর্য সেই ওয়েটারের কাছে গেল, 4টা পার্সেল নিয়ে দুটো পিয়াসের হাতে ধরিয়ে দিল। পিয়াস তো সেই তখন থেকে হাঁ করে তাকিয়ে আছে আর তুর্যের কাণ্ড কারখানা দেখছে আর পেছন পেছন হাঁটছে। কাউন্টার থেকে 12,000 টাকা নিয়ে বাইরে চলে আসলো। এদিকে মেয়েটা বিল দেখে অবাক। বিল কত হয়েছে তা শুনলে আগেই পালাতো, কিন্তু এখন তো মাইন্ডকার চিপাই পড়েছে। নিজেকে আজ বড্ড অসহায় লাগছে। কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠেছিলাম, বোকা ছেলে পেয়ে ভেবেছি কিছুদিন পর ছেড়ে দেব, কিন্তু এ তো দেখি খাল কেটে কুমির এনেছে। কি সুন্দর করে কেটে পড়লো তারা। আজ তো বেশি টাকাও নিয়ে আসিনি। পার্সের ভেতরে মাত্র 3,000 আছে। এখন 17,000 টাকার নতুন ফোনটার দিকে তাকিয়ে আছে সে। এটা কিছুদিন আগে 3 নং বয়ফ্রেন্ড গিফট করেছিল। 14,000 টাকার কানের দুলটাও খুলে নিল। খুব রিকোয়েস্ট করার পর মাত্র 10,000 টাকায় ফোনটা ছেল দিতে পারলো। সিম কার্ড আগেই বের করে নিয়েছে সে। মনে মনে বলল, এখন দেখি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। বিল দিতে গিয়ে অনেক অপদস্থ হতে হয়েছে মেয়েটাকে। নিজের কানের দুলটাও দিয়ে দিতে হয়েছে। নিজেকে কেমন যেন এতিম এতিম লাগছে তার। একমাত্র সম্বল হিসেবে পুরাতন ভাঙা বাটন ফোন আছে, তবে এটাও ফেলে দিতে চেয়েছিল সে। বাসায় যাওয়ার ভাড়াটাও নেই তার, তাই মাতালদের মতো হাঁটতে হাঁটতে রওনা দিল মেয়েটা। তুর্যের আর কেন যেন হিরো হিরো লাগছে নিজের কাছে। হঠাৎ পিয়াসের দিকে খেয়াল হতেই দেখে এখনো হা হয়ে তাকিয়ে আছে, তাই পিয়াসকে ঝাঁকিয়ে বলল, কিরে এমন করে হা করে আছিস কেন? পিয়াসের হুঁশ ফিরতেই বলল, আরে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। কেন? এতগুলো টাকা কিভাবে নিলি আর কেমনে কি করলি কিছু তো বুঝলাম না। শোন তাহলে, আমার মনে হলো মেয়েটা একটা প্লে গার্ল। তুই হয়তো খেয়াল করিসনি। মেয়েটা একটা ছেলের বাইক থেকে নেমেছিল আর ওকে দেখে মনে হলো ও তোকে ইউজ করছে। আর রইল টাকার কথা, তোরা হয়তো খেয়াল করেছিস আমি আড়ালে ওয়েটারের সাথে কথা বলছিলাম। আমি শিওর হওয়ার জন্য তোকে বললাম। ফ্ল্যাশব্যাক। তুর্য পিয়াসদের সামনে থেকে ওয়াশরুমের দিকে আড়ালে একটা ওয়েটারকে বলল, মামা ওই যে টেবিলটা আছে ওখানে একটু পর অর্ডার নেবেন কেমন? আর ওই মেয়েটাকে কি চেনেন? ওয়েটার আশেপাশে ভালোভাবে দেখলো কেউ আছে কিনা, তারপর বলল, আসলে মেয়েটা অনেক ছেলের সাথেই দেখা যায়। এই তো সকালেও একটা ছেলের সাথে এসেছিল। তুর্য এবার পুরোপুরি শিওর হলো মেয়েটা প্লে গার্ল, তাই একটু ভেবে বলল, মামা ওই মেয়েটাকে আজকে শিক্ষা দেব, তার জন্য আপনার হেল্প লাগবে। আচ্ছা আমি রাজি। তুর্য পকেট থেকে 600 টাকা বের করে ওয়েটারের হাতে ধরিয়ে দিল আর 4টা পার্সেলে অনেক রকম খাবারের অর্ডার দিল। এর মাঝে ক্যাশ কাউন্টারের লোকটার সাথেও হাত করে ফেলল। তারপর আবার সিটে এসে বসলো। খাওয়া শেষে পার্সেলগুলো আর 12,000 টাকা নিয়ে হিরোর মতো এন্ট্রি নিয়ে বের হলো। বর্তমান। এরপর ছদ্মবেশে একটা ওয়েটার সেখানে গেল। ব্যাস খেল খতম। ওয়েটার ফোনও পেয়ে গেল আর আমরাও ফ্রিতে খেতে পারলাম, সাথে টাকাটাও আনতে পারলাম। সব শুনে পিয়াসের মনে হচ্ছে সে মাত্রই কোমা থেকে বের হলো। সেও মেয়েটাকে ভালোবাসে না, তবে ভেবেছিল একসময় ভালোবেসেই ফেলবে। তবে সব শুনে তার মাথা ঘুরছে। এই তো গত সপ্তাহ বেশ কিপটামি করেও 3,000 টাকা বিল উঠেছিল। এর মাঝে তুর্য বলে উঠল, ও হ্যাঁ ওয়ালেটটা দে। পিয়াস অবাক হয়ে বলল, কেন? আরে দে না। পিয়াসের উত্তরের অপেক্ষা না করে পকেট থেকে ওয়ালেট বের করে নিল। এরপর পকেট থেকে 10,000 টাকা নিয়ে ওয়ালেটে ঢুকিয়ে দিল। এইসব দেখে তো পিয়াস চোখ বেরিয়ে আসার উপক্রম। সব টাকা আমাকে দিলে তোর কাছে তো থাকবে না। তুর্য 2 পকেট থেকে সব টাকা বের করে দেখলো 8,000 এখনো আছে। পিয়াস যেন আরেকবার চরম পর্যায়ে পৌঁছে গেছে। তুর্য বলল, তোর কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখছিলাম গাধা, আর আমার কাছে 600 টাকা ছিল, সেটা ওয়েটারকে দিয়েছিলাম। জানিস তো সবরে মেওয়া ফল। তাছাড়া চোখ কান খোলা রেখে ঝোপ বুঝে কোপ মারতে শেখ, তবেই উন্নতি করতে পারবি।
পিয়াস মেয়েটার এক্সপ্রেশন অনুমান করে নিল। তারপর দুজনেই হুহা করে হেসে দিল। পিয়াসকে বিদায় দেওয়ার সময় বলল, এর আগে কতবার রেস্টুরেন্টে নিয়ে খুশি করেছিস জানি না, তবে এখন থেকে মাথায় রাখবি, খাবারটা মাকে দিলে আরো বেশি খুশি হবে। একটা পার্সেল দিলাম তোকে, আর বাকিগুলো আমি নিলাম। জানিস তো বাসায় লোক বেশি। আচ্ছা ভাই, রাতে ফোন দিবি। পিয়াস খুশি মনে নাচতে নাচতে বাসায় চলে গেল। আম্মুকে খাবারটা দিতেই ভীষণ খুশি হয়েছে। মাকে খুশি করতে পেরে অনেকটা শান্তি অনুভব করলো পিয়াস। এমন ফিলিংস আগে কখনো হয়নি, তাই নিজের কাছে নিজেই প্রমিস করলো মাকে এতটুকু হলেও খুশি করবে সুযোগ পেলেই। এদিকে তুর্যের হাতে এতগুলো পার্সেল দেখে খালা জিজ্ঞেস করলো, কি রে, এতগুলো খাবার কোথা থেকে আনলি আর কিভাবে আনলি? সব বলছি, খালা আগে ফ্রেশ হতে দাও। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়। তুর্য ফ্রেশ হয়ে এসে দেখে খালা আর মিশু বেডে বসে আছে। তুর্য আসতেই বলল, এবার বলবি কি কি হয়েছে? আর রান্না করতে নিষেধ করলি কেন? তাহলে শোনো, পুরো কাহিনীটা তাদেরকে বললাম। সব শুনে খালা আর মিশু হাসি থামাতে পারল না। তুর্যও তাদের সাথে তাল মিলিয়ে হাসছে। সবাই শান্ত হলে মিশু বলল, হা, লজ্জা থাকলে আর এই কাজ করবে না। হাসি থামিয়ে খালা বলল, না খালা, পেটে আর জায়গা নেই, বুঝছই তো, মেয়েটার সাথে কম্পিটিশন করে খেয়েছি। আচ্ছা থাক তুই, আমরা গেলাম। মিশু আয়। খালা চলে গেল। মিশু বলল, ইস, কত সুন্দর একটা ড্রামা মিস করলাম। ভিডিও করে ফেসবুকে ছাড়তাম, কিন্তু মনে ছিল না। আচ্ছা তুই থাক, আমি যাই কেমন? মিশু যেতেই তুর্য নামাজ পড়ে শুয়ে পড়ল। বিকালে মিশুর সাথে বেশ কয়েক জায়গায় ঘুরল তুর্য। ফেরার সময় মিশু বলল, জানিস, পাশের দুটো গ্রাম পেরিয়ে একটা নদী আছে, ভাবছি পরশুদিন ওখানে তোকে নিয়ে যাব। আচ্ছা। তুর্য কেমন যেন চুপ হয়ে গেছে, তেমন কথা বলছে না। মিশুরও একই অবস্থা, চোখে চোখ পড়লে দুজনে কেমন লজ্জা পাচ্ছে। রাতের খাবার খেয়ে তুর্য শুয়ে আছে আর ভাবছে, এমন লাগছে কেন আমার, নিজেকে কেমন পাগল পাগল লাগছে। মিশুর সামনে গেলেই এমন হচ্ছে কেন আমার, তাছাড়া ওকে নিয়ে ভাবতে ভালোই লাগছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল তুর্য। সকাল থেকে সকলে ব্যস্ত হয়ে আছে। বিকেলে ওয়াজ মাহফিল শুরু হবে, সবাই সেখানে যাবে। তুর্য 11টার সময় খালাকে বলে পিয়াসের বাসায় গেল। আসলে পিয়াস গতরাতে ফোন দিয়ে বলল ওর মা নাকি যেতে বলেছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে পাশের ছোট নদীতে গেল গোসল করতে তারা। বেশ আনন্দ করলো দুজনে। দুপুর 3টায় তুর্য তেঁতুল গাছের নিচে বসেছিল। এমন সময় পিয়াস তার কাছে এসে বলল, দোস্ত জানিস, সেদিন না একটা মেয়েকে দেখলাম। তো কি হয়েছে? মেয়ে তো প্রতিদিনই দেখিস, আবার নতুন করে দেখার কি আছে? তুর্যের কথা শুনে মুখটা নস্টালজিক হয়ে গেল তার। পিয়াসের চেহারাটা পচা মিষ্টি কুমড়োর মতো বানিয়ে ফেলল। বেচারা মনে হয় রাগ করেছে। তুর্য আরেকটু রাগাতে চাইল। আমি কি কোনো কিছু ভুল বলেছি, কিংবা প্রয়োজনের চেয়ে বেশি বলেছি? পিয়াস রাগে গজগজ করতে করতে বলল, শালা তুই জীবনে মানুষ হবি না। তুইও, কারণ ট্রেনের ইঞ্জিন যেদিকে যায় বগিও সেদিকে যায়। মনে কর আমি ইঞ্জিন, তুই বগি। এবার পিয়াসের চেহারাটা দেখার মতো ছিল। এইভাবে কিছুক্ষণ রাগানোর পর তুর্য বলল, কি যেন বলছিলি? তুই নাকি কোনো মেয়ে দেখেছিলি? বেশ ভালোই রেগে আছে পিয়াস। তারপরও রাগ বেশিক্ষণ থাকে না, মুহূর্তেই মুড চেঞ্জ হয়ে তার। এখনো সেম অবস্থা। হাসি হাসি মুখে পিয়াস বলল, সেদিন একটা মেয়ে দেখছিলাম রাস্তায়। মেয়েটা এত কিউট ছিল যে আমি তার উপর কাশিতে হয় 39 সেকেন্ড হা করে তাকাইছিলাম। দুর্ভাগ্যবশত একটা মশা ঢুকে গেছিল, পরে আবার সেটা খেয়ে ফেলছি। আসলে মশাটাও খুব টেস্ট ছিল। তুর্যের পানির বদলে মদের নেশা পেয়ে গেল। মুখটা তরমুজের মতো বানিয়ে বলল, কন্টিনিউ কর। তুর্যের মনোযোগী ভাব দেখে পিয়াস আবার শুরু করলো, মেয়েটাতে কিউট ছিল। আরে বেটা, তুই কি করলি সেটা বল। আমি আর কি করব, তেমন বেশি কিছু করিনি। মেয়েটা যে রাস্তা দিয়ে আসছিল তার পাশে একটা কুকুর ছিল। তো পুকুর ছিল তো কি হয়েছে? আরে কি হয় না সেটা বল। মেয়েটাকে আমি টাচ করে লাথি দিয়ে পুকুরে ফেলে দিলাম। হায় আল্লাহ, মেয়েটা তোকে কিছু বলেনি? আশেপাশে কেউ কিছু বলেনি? আরে না, আশেপাশে কেউ ছিল না। আর শুন না,
মেয়েটা যখন পুকুরে পড়ে গেল তখন জানিস পানিতে কেমন চাপটা চাপটি করছিল, একবার ডুবে যাচ্ছে আর একবার বেঁচে উঠছে। বিশ্বাস করবে, মেয়েটাকে দেখতে এত কিউট লাগছিল বলার বাইরে। আহা, এত কিউট কল্পনা করা যায় না। এতক্ষণে তুর্যের নেশা চড়ে বসেছিল, আর এখন পিয়াসের কথা শুনে নেশা উধাও। তারপর কি হলো সেটা বল। এরপরে দিন মেয়েটার সাথে আবার দেখা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল, কিন্তু কি হলো কি জানি, মেয়েটা আমাকে দেখা মাত্রই বউ দৌড় দিল। ও মাকে বাঁচাও বলে, বুঝতে পারলাম না এমনভাবে দৌড় দিলে কেন। ভূত দেখে বলে, ওরে ভাদাইম্যা, তুই যে কাজ করছস তোরে দেখে কি এসে সালাম করবে নাকি দৌড়ে পালাবে? আচ্ছা আমাকে এটা বল, আমি এমন কি কাজ করেছি যে আমাকে দেখে তারা দৌড়ে পালাতে হবে? মানলাম আমি তোর থেকে বেশি কিউট, তাই বলে। হঠাৎ কথা বলা থামিয়ে পিয়াস তুর্যের দিকে কেমন করে যেন তাকাচ্ছে। তুর্য মনে মনে বলল, এর আবার কি হলো? তুর্যের ভাবনা শেষ হতে না হতেই পিয়াস তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, মামা আজকে তোর এত কিউট লাগে কেন? পিয়াসের কথা শুনে তুর্য যেন সকেট হয়ে গেল। পাশের ড্রেনটার দিকে একবার তাকালো সে, আবার পিয়াসের দিকে তাকালো। পিয়াস এক পা দুপা করে তার দিকে আসছে। তুর্যের মনে পড়ে গেল মেয়েটার ঠাস করে লাথি দিয়ে পুকুরে ফেলে দেওয়ার কথা। তুর্য কিছু না ভেবে পেছন ফিরে দিল ভদৌড়। পিয়াস ও তুর্যের পেছনে দৌড়াচ্ছে, যেন কিছু মুহূর্তের জন্য তারা শৈশবে ফিরে গেল। পেছন থেকে পিয়াস চিৎকার দিয়ে বলছে, কিরে দৌড়িস কেন, কি হয়েছে বল? পিয়াসের কথা শুনে তুর্যের লুঙ্গিটা খুলে গেল। তুর্য ভাবল, খুলে গেলে যাক, শর্ট প্যান্ট তো আছে। তুর্য দৌড়ের উপর আছে। হঠাৎ সামনে না তাকিয়ে মোড় ঘুরতে গিয়ে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল সে। পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে কোমরে হাত দিয়ে কাতরাচ্ছে। চুলগুলো মুখের সামনে পড়েছে, তাই চেহারা দেখা যাচ্ছে না। এখন মেয়েটাকে দেখে ফেললে মানিজ্জত সব শেষ। তুর্যের ভাবনার মাঝেই পিয়াস লুঙ্গি নিয়ে হাজির। মেয়েটা দেখার আগে লুঙ্গিটা কোনো মতো পরে নিল তুর্য। অবশ্য পিয়াস নিজেও লুঙ্গি পরে আছে। মেয়েটার সামনে গিয়ে তুর্য হাত এগিয়ে দিয়ে বলল, উঠুন। মেয়েটা চুল সরাতেই, আরে এ তো মিশু। মিশু এক বান্ধবীর সাথে রাগারাগি করে এদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু পথের মাঝে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। কুত্তা, আমাকে টাচ করার অধিকার কে দিয়েছে তোকে? আর আমার হাত ধরার যোগ্যতা আছে তোর? সামনে থেকে সর, তোকে যেন আমার সামনে কখনো না দেখি। তুর্য স্তব্ধ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য, তবুও হাসি মুখে মেনে নিল। যেহেতু দোষ তারও ছিল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মিশু চলে গেল। তুর্যের দিকে তাকিয়ে পিয়াস বলল, মন খারাপ করিস না দোস্ত, দেখে সব ঠিক হয়ে যাবে। এরপর দুজনেই গল্প করতে করতে বাসায় চলে গেল। বিকাল 5টায় পিয়াসদের বাসা থেকে বিদায় নিয়ে বাসায় যেতে লাগলো তুর্য। এমন সময় ছোট ফোনটা বেজে উঠল। আম্মু ফোন দিয়েছে। তুর্য রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ পেল। বেশ ভয় পেয়ে গেল সে। বলল, আম্মু কি হয়েছে, কাঁদছো কেন? তোর আব্বু। তুর্য এবার আরো ভয় পেয়ে গেল। আম্মু, আব্বুর কি হয়েছে আর তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? তোর আব্বু রাস্তায় হাঁটছিল, হঠাৎ একটা মোটরসাইকেল এসে ধাক্কা দিয়েছে। আব্বু এখন কেমন আছে? আম্মু তুমি কেঁদো না, আমি এখনই আসছি, আর নিজেকে সামলে রাখো। তোর আব্বুর পা থেকে রক্ত বের হচ্ছে, আমার খুব ভয় করছে, আয় তাড়াতাড়ি। আচ্ছা আম্মু, দ্রুত আসছি। ফোন পকেটে রেখে দৌড়ে বাসায় চলে আসলো তুর্য। যা পেয়েছে তাই ব্যাগে নিয়েছে। অ্যান্ড্রয়েড ফোনটা বেডের উপর ছিল, সেটাও পকেটে নিল। কোনো মতে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত নিচে নেমে আসলো। বাসায় কেউ নেই, শুধু বড় মামি আছে। তাকে বলে বেরিয়ে গেল তুর্য। ভার্সিটিতে ইমার্জেন্সি কাজ আছে বলেই চলে আসছে বাজারে। এরপর বাসে করে যশোর চলে আসলো। এখান থেকে টিকিট কেটে বাসে উঠে গেল। একটা সিট খালি ছিল, তাই বাস ছাড়তে দেরি হয়নি। সত্যিটা বললে ওরা টেনশন করত, তাই মিথ্যা বলে চলে আসলো তুর্য। বাস চলছে আপন গতিতে। ভাবনার বিভোর ছিল তুর্য। বাবার কথা মনে হতেই ফোন দিল মাকে। আম্মু, আব্বু এখন কেমন আছে? তোর আব্বু ঠিক আছে, পায়ের ওপর দিয়ে চাকা চলে গেছে। ডাক্তার বলল অনেকদিন রেস্ট নিতে হবে। আম্মু শান্ত হও, আমি আসছি তো। তুই আর তোর আব্বু ছাড়া এখানে কে আছে বল? আম্মু টেনশন করো না, আমি আসছি তো।
এখন বাসে আছি, কালকে পৌঁছে যাব। হ্যাঁ, আমার এমন ছেলে থাকতে ভয় কিসের? এই তো লক্ষ্মী আম্মু, এবার কিছু খেয়ে নাও। বাসে সবাই ঘুমিয়ে আছে, বেশি কথা বললে জেগে যাবে। আমি রাখছি, কেমন? আচ্ছা। কল কেটে দিল তুর্য। বাইরে থেকে তাকে শক্ত দেখালো, ভেতর থেকে বেশ দুর্বল হয়ে পড়েছে। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তার। পিয়াসকে মেসেজ করে জানিয়ে দিল বাসায় যাওয়ার কথা। পিয়াসকে ছাড়া এখানে তেমন কাউকে বন্ধু বানাতে পারেনি তুর্য। ফ্রেশ মাইন্ডের মানুষ একজন পিয়াস, যা মাথায় আসে তাই শেয়ার করে তুর্যের সাথে। তাছাড়া সেও তুর্যের মতো এমন কোনো ফ্রেন্ড এখনো পায়নি। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজনে। এর মাঝে হঠাৎ তুর্যরা ঢাকায় চলে আসার কারণে বেশ কয়েক বছর যোগাযোগ হয়নি তাদের। মনটা বেশ খারাপ হয়ে আছে তুর্যের। বেশ শীত করছে এখন, হুডি জ্যাকেটটাও বাসায় ফেলে এসেছে। অস্থিরতার মাঝে ঘুম চলে আসলো তুর্যের। দুপুর 2টায় বাসায় পৌঁছে গেল তুর্য। ফ্রেশ না হয়েই দ্রুত হসপিটালের দিকে চলল সে। 4 মিনিটের রাস্তা। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকেই মাকে দেখতে পেল তুর্য। তুর্যকে দেখা মাত্রই এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুর্য মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, খুব ভয় পেয়ে গেছিলে বুঝি? তুই এসে গেছিস, আর ভয় নেই। আমি একা কিছু করতে পারছিলাম না, সব তোর বন্ধু তানিন করেছে। কোথায় ও? নিচে গেছে খাবার আনতে। সাইড থেকে আব্বু বলে উঠল, তোর আম্মুকে বাসায় নিয়ে যা, এখানে থেকে শরীর খারাপ হয়ে যাবে। কাল থেকে খাইনি কিছু। আব্বু, এখন কেমন লাগছে তোমার? পায়ের কোনো সমস্যা হয়েছে? না রে, তেমন কিছু হয়নি। পাটা বাঁচিয়ে দিয়েছে আল্লাহ, শুধু হাতটা একটু সরে গিয়েছে। কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ও, তুমি রেস্ট নাও, আমি আম্মুকে খাইয়ে দিয়ে আসছি। ক্ষুধা নেই। তুই এত টেনশন নিয়ে আসলি, রাতেও খাসনি, দুপুরেও খাসনি। যা, কিছু খেয়ে নে। তোমাকে এত বকতে কে বলেছে? বলছি না খেতে হবে, চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। এর মাঝে কেবিনে আসতে আসতে তানিন বলল, এসে বকা শুরু করলি তোর মাকে? কাউকে বাইরে যেতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি। কথাটা শুনে তুর্য পেছনে তাকিয়ে দেখে তানিন এসেছে। কাছে এসে খাবারের বক্সটা মাকে দিল। তুর্য তানিনকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তুই অনেক কিছু করলি রে। আম্মু এসব কিছুই জানে না, তুই না থাকলে অনেক সমস্যা হতো। মেয়েদের মতো নাটক করিস না তো, ছাড় আমাকে, আর খেয়ে নে। আজকে ছেড়ে দিলাম। তুই কি ছাড়লি? ওনারাও তো আমার আব্বু আম্মু, এক ছেলে না থাকলে আরেক ছেলে তো আছেই। সকলে একসাথে খাবার খেয়ে নিল। তুর্য বলল, তোমরা রেস্ট করো, আমরা আসছি। তানিন চল। তানিন তুর্যকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সমস্যাগুলো শোনার পর তুর্য বলল, আচ্ছা, আমরা কি আব্বুকে নিয়ে যেতে পারি এখন? হ্যাঁ অবশ্যই, তবে বেশি হাঁটাহাঁটি করা যাবে না, রেস্ট করতে হবে তাকে। ওকে, থ্যাঙ্কস। ডাক্তারের সাথে কথা বলে ক্যাবিনের দিকে গেল তারা। ডাক্তারটা বেশ ফানি টাইপের। বিশেষ করে ডাক্তারদের এমন হওয়া উচিত, পেশেন্টদের সাথে হাসি খুশি ভাবে আর অভয় দিয়ে কথা বলা উচিত। তাহলে পেশেন্টও হাসি খুশি থাকবে, আর এতেই পেশেন্টের সুস্থ হওয়ার চান্স বেড়ে যাবে। তবে অধিকাংশ ডাক্তার বেশ রাগী, যাদের কাছে পেশেন্ট যেতেও ভয় পায়, তবুও সুস্থ হওয়ার জন্য সেখানে যায়। বাবাকে ডিসচার্জ করে বাসায় নিয়ে চলে আসলো তুর্য। তানিনও বিদায় নিয়ে চলে গেল। বেডে শুয়ে আছে তুর্য, অনেকটা টেনশন মুক্ত হয়েছে এখন। খালাদের কথা মনে পড়ছে তার। গ্রামটা বেশ সুন্দর, আগে জানলে কিছুদিন পর পর সেখানে যেত সে। মিশুর সাথে ঘুরতে যাওয়া, ঝগড়া করা, সবকিছু চোখের সামনে ভাসছে। এই 10 দিনে তার মায়ায় পড়ে গেছে তুর্য। এ কয়দিনে বেশ জ্বালিয়েছে মেয়েটাকে। মনে মনে, না, ওর কাছে মাপ চেয়ে নেওয়া উচিত ছিল আমার। এসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে তুর্যের খালা গ্রামে মাহফিলের মাঠে পুরুষদের জন্য আর নারীদের জন্য আলাদা জায়গায় পর্দার মাঝে বসার ব্যবস্থা করা হয়েছে। খালা ভেবেছিল তুর্য সকালে বাসায় আসবে, এজন্য তার কোনো টেনশন ছিল না। রাত 10টায় সকলে বাসায় চলে আসলো। সকালে তুর্যকে বাসায় আসতে না দেখে বড় মামিকে জিজ্ঞাসা করতেই মামি বলল, ও তো কালকে চলে গেছে, বললো ভার্সিটিতে নাকি ইমার্জেন্সি কাজ আছে। আমাকে বলে গেছিল,
মনে ছিল না তোমাদের বলতে। তুর্যকে ফোন দিলেও সুইচ অফ বলছে, তাই সবাই বেশ টেনশনে পড়ে গেল। মিশু ঘুম থেকে উঠে সব শুনে নিজেও ফোন দিতে লাগলো। মিশু ভেবেছিল এবার হয়তো ফোন অন থাকবে, কিন্তু সুইচ অফ। বেশ কষ্ট পেল মিশু, মনে মনে বলল, ও তো আমাকে বলেও যেতে পারতো। এখন তো রাগের বশে কথাগুলো বলেছিলাম, তার জন্য কি চলে যেতে হবে? বেডে শুয়ে আছে মিশু। তুর্যের জন্য কেন কষ্ট হচ্ছে বুঝতে পারছে না। এখন বাইরেও যেতে ইচ্ছে করছে না তার। বাড়িতে কেন জানি বেশ শূন্যতা অনুভব করছে সে। তুর্যের চিন্তা মাথা থেকে বের করতে পারছে না। মনে মনে, ওর জন্য আমার কষ্ট হচ্ছে কেন? ও তো শয়তান ছিল, তাহলে আমি কেন এত মিস করছি ওকে? চলে গেছে ভালো হয়েছে, আর যেন না আসে। এসব বলছে আর কাঁদছে। কোনো মতে দিনটা কেটে গেল। পরদিন সকালে তুর্যের আম্মুর ফোনটা বেজে উঠল। তুর্যের খালা ফোন দিয়েছে, অনেকগুলো মিসড কল উঠে আছে, তাই বেশ চিন্তিত হয়ে ফোন রিসিভ করলেন তিনি। হ্যালো, তুর্যের কি হয়েছে? কাউকে না বলেই চলে আসছে, আর তোমরাও ফোন ধরো না। কোনো সমস্যা হয়েছে নাকি? বলিস কি, তুর্য কাউকে না বলে আসছে? তুর্যের আব্বুর অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে একটু সমস্যা হয়েছে, তাই ওকে আসতে বলেছিলাম। কিন্তু আমি তো জানি না ও কাউকে না বলে চলে আসছে। ও, এখন দুলাভাই কেমন আছে? এখন ভালো আছে, তবে কিছুদিন রেস্ট নিতে হবে। ও, তুর্যকে এখানে ফোন দিতে বলবা। আচ্ছা, আর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। নাস্তা বানাচ্ছি, রাখছি কেমন? আমিও নাস্তা বানাচ্ছি, তাহলে রাখ, পরে কথা হবে। তুর্য ফ্রেশ হয়ে শুয়ে আছে। সময় কাটানোর জন্য ফোন খুঁজতে লাগলো। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে সুইচ অফ। মেজাজটা বিগড়ে গেল তার। বেশ বিরক্ত নিয়ে চার্জে রাখলো ফোন। তুর্য বাইরে এসে দেখলো আম্মু নাস্তা বানাচ্ছে। তুর্যকে দেখে আম্মু বলল, তোর খালার বাসায় কাউকে বলে আসিসনি কেন? সবাই কত চিন্তা করছে। আমি নিজেই অনেক টেনশনে ছিলাম, তাই কাউকে বলে আসিনি। তোর খালা বলেছে ওখানে ফোন দিতে। আচ্ছা দেব। আব্বু ঘুম থেকে উঠেছে? না, ওঠেনি। আচ্ছা। দুপুরে খালাকে ফোন দিতেই অনেক ঝাড়ি শুনতে হলো তুর্যকে। সবার সাথে কথা বলা শেষ, তবে মিশুর সাথে কথা বলতে পারেনি। সে নাকি রুমে নেই। বিকেলে বন্ধুদের সাথে দেখা করে বাসায় চলে আসলো তুর্য। এভাবেই দুদিন গেল। আজকে ভার্সিটিতে যাবে তুর্য। রেডি হয়ে তানিনের সাথে চলে গেল সে। তাদের ব্যাচের অনেকেই কাজে ব্যস্ত। তুর্য নিজেও তাদের সাথে যোগ দিল। কালচারাল অনুষ্ঠান হবে, তাই অনেক কাজ করতে হলো। বিকেলে ক্লান্ত শরীরে বাসায় ফিরল সে। তুর্য অনেকগুলো জুতা দেখে ভাবল, বাসায় কেউ এসেছে নাকি? কিছু না ভেবে নিজের রুমে চলে গেল তুর্য। শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে বেডে শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় দ্রুত চোখে ঘুম চলে এলো তার। বেশ কিছুক্ষণ পর পেটের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুম ভেঙে গেল তুর্যের। চোখ খুলে দেখে বড় মামির পিচ্চি মেয়েটা পেটের উপর বসে আছে। তুর্য তাকে বুকের উপর শুইয়ে দিয়ে বলল, এই পিচ্চি, তোমরা কখন আসছো? দুপুরে আসছি। তাই? কেমন আছো পিচ্চি? ভালো। পেটের উপর বসেছো কেন পিচ্চি? ভালো লাগে তাই। তোমার মিশু আপু এসেছে? আসছে তো। কোথায় ও? বাইরে। ও, তা কেমন আছে মিশু? হঠাৎ বাইরে থেকে কেউ বলতে বলতে আসলো, এত খোঁজ নেওয়ার কি আছে? মিশু সব সময় ভালো থাকে। তুর্য তাকিয়ে দেখে মিশু এসে কথাটা বলল, কেমন আছো পেতনি? জেনে কি করবি তুই? এত রাগ? আমার রাগ নেই। এই পিচ্চি, চল, তোর আম্মু ডাকছে। পিচ্চিটার নাম তনু। মিশু ওকে কোলে নিয়ে চলে গেল। তুর্য এই কয়েকদিনে অনেক মিস করেছে মিশুকে। এখন এই দুধে আলতা মিষ্টি চেহারা, নেশা ভরা চোখ দুটো দেখে মনটা শান্ত হয়ে গেল তার। তুর্য বাইরে এসে দেখে দুই মামি, খালা আর পিচ্চিরা। বড় মামির দুটো মেয়ে, একটার বয়স 8 আর পিচ্চিটার 4 বছর। ছোট মামির দুটো 6 বছরের যমজ ছেলে মেয়ে। সবার সাথে কুশল বিনিময় করে খালা বলল, কেমন আছো খালা?
কথা বলবি না তুই? মিথ্যা বলে চলে আসছিস, অন্তত একবার বলে আসতে পারতি। খালা সরি, আর এমন হবে না। তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। তোর আব্বুকে দেখতে আসলাম। আর হ্যাঁ, মিশু নাকি শহরটা ঘুরে দেখবে, তাই এসেছে ও। ও আচ্ছা, তোমরা খেয়ে নাও, আমি একটু বাইরে যাব। এত রাতে বাইরে কি? আম্মু, তানিনের সাথে একটু কাজ আছে। আচ্ছা যা। রাত 10টা বাজে, সবাই শুয়ে আছে, তুর্যের আম্মু বাদে। এত দেরি হলো কেন? এমনি, যাও শুয়ে পড়ো। আম্মুর সাথে কথা বলে রুমে এসে শুয়ে পড়ল তুর্য। আম্মু রুমে যেতে গিয়ে দেখে মিশু দাঁড়িয়ে কাঁদছে। কি রে, ঘুমাস নাই? আমাকে বলবি না কি হয়েছে? খালামণি, আমি তোমার ছেলেকে ভালোবেসে ফেলেছি, কিভাবে জানি না। বলিস কি? আমার বাদর ছেলেকে ভালোবাসলি কেন? জানি না, তোমার বাদর ছেলে আমার বাসায় গিয়ে কি জাদু করে আসছে, কাউকে বলতে পারছিলাম না, এই জন্য। শুনেছি তুর্য নাকি তোমার সাথে সব শেয়ার করে। তুমি অনেক ভালো, সবার সাথে কথা শুনো, তাই তোমাকে বলছি। ভালো করেছিস, এখন যা গিয়ে শুয়ে পড়। আমাদের কিছু করবা না? কিছুই তো বলছো না। কি করব? কিছু না, তুমি পচা। তোর আম্মু ঠিকই বলে, তুই একটা পাগলি মেয়ে। জানি জানি, আমাকে আর ভালো বলতে হবে না। পাগলি মেয়ে? আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। বলো। আমার একটা বৌমা দরকার, হবি নাকি? মিশু কি বলবে ভেবে পাচ্ছে না, খুশিতে যেন বোবা হয়ে গেছে। কিছু না বলে খালামণিকে জড়িয়ে ধরল মিশু। আচ্ছা, আমার ছেলেকে সত্যিই ভালোবাসিস? হ্যাঁ বাসি, কিন্তু কখন তা জানি না। আচ্ছা, তোর আব্বু আম্মুর সাথে কথা বলে দেখি। যা, এবার ভদ্র মেয়ের মতো শুয়ে পড়। মিশু রুমে চলে গেল। আম্মু বেডে শুয়ে ভাবছে, আমি তো মিশুকে তুর্যের বউ হওয়ার কথা বললাম, কিন্তু তুর্য কি মানবে? এর মাঝে তুর্যের আব্বু বলে উঠল, কি হয়েছে, কিসের চিন্তা করছো? তোমার ছেলেকে একটা মেয়ে ভালোবেসে ফেলেছে। বাহ, খুশির খবর তো। আমাদের ছেলেকে তাহলে কেউ ভালোবেসেছে? আমাদের ছেলে কি দেখতে খারাপ? খারাপ কখন বললাম? তা মেয়েটা কে? আমাদের মিশু। কি, এত সুন্দর মেয়ে ওকে ভালোবেসে ফেললো? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তুর্য দেখতে খারাপ? আরে ওইটা কখন বললাম? আমার ছেলের ব্যাপারে আর একটা কিছু বললে আর একটা পাও ভেঙে দেব। আচ্ছা, তো কি করবা, বিয়ে দিবা? কার? মিশু আর তুর্যের। দিতে চাচ্ছিলাম, কিন্তু মিশুর পরিবার কি মেনে নেবে? নিবে, তুমি তুর্যকে বোঝাও। আচ্ছা ঘুমাও, কালকে দেখা যাবে। এদিকে মিশু অনেক খুশি কাউকে তার মনের কথা জানাতে পেরে। নানান রকমের চিন্তা ভেসে বেড়াচ্ছে মাথায়। বেশ আনন্দের মাঝে ঘুম চলে আসলো চোখে। ফজরের নামাজ পড়ে ফোনে গেমস খেলছে তুর্য, কিন্তু ভালো লাগছে না রুমে থাকতে, তাই বাইরে হাঁটতে গেল। বেশ কিছুক্ষণ ভোরের বিশুদ্ধ পরিবেশটা উপভোগ করল সে। পূর্ব আকাশে সূর্য উকি দিতেই বাড়ির পথে রওনা দিল সে। ব্রেকফাস্ট করে শুয়ে আছে তুর্য, এমন সময় ফোনটা বেজে উঠল। তানিন ফোন দিয়েছে। হ্যালো, কি করছিস? শুয়ে আছি। দরজাটা খোল। মানে? খুলতে বলছি, খোল। তুর্য বিরক্তি নিয়ে দরজা খুলতে গেল মনে মনে। কলিং বেল বাজালে তো কেউ খুলে দিত, দূর। দরজা খুলে তানিনের পাশে তাকাতেই সকল বিরক্তি ফুস করে উড়ে গেল। আবেগ কন্ট্রোল করতে না পেরে ব্যক্তিটাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। বোরকা পরে থাকলেও চিনতে অসুবিধা হয়নি তুর্যের। তানিনের পাশে ছিল নীলা। তুর্য তাকে বেস্ট ফ্রেন্ড ভাবে। মেয়েটার সাথে ক্লাস 8 থেকে পরিচয়। ঢাকায় আসতেই প্রথম ওর সাথে পরিচয় হয়েছিল। বেশ কিছুক্ষণ জড়িয়ে থাকার পরে নীলা বলে উঠল, পাগল ছাড় আমায়, দেখছিস না অনেক দূর থেকে এসেছি। আয় ভিতরে আয়। আম্মু, আম্মু দেখো কে এসেছে। নীলা চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে ভেতরে ঢুকলো। তুর্যের আম্মু নীলাকে এত বছর পর দেখে অবাক। বোরকা পরে চোখ মুখ ঢেকে আছে যেন একজন বৃদ্ধ মহিলা। বাহ, এতদিনে বেশ পর্দাশালী হয়েছিস।
কেন আম্মু, আমি আগে কি পর্দা করতাম না? সেটা বলিনি, ভেবেছিলাম তুই হয়তো অন্য মেয়েদের মতো পক্ষে যাবি, কিন্তু সেটা হয়নি। দ্রুত রুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি, তোর সাথে জমিয়ে আড্ডা দেব। আচ্ছা, আমি আসছি। নীলাকে রুম দেখিয়ে দিল তুর্য। এদিকে মিশু নীলাকে দেখে ভাবছে, মেয়েটা আবার কি, ও তুর্যের সাথে কেন? তানিনকে ডেকে মিশু বলল, ভাইয়া, ওই মেয়েটা কে তুর্যের সাথে? এদিকে আসো, তোমাকে সব বলছি। সোফায় বসে তানিন বলতে লাগলো, মেয়েটার নাম নীলা। তুর্য ঢাকাতে প্রথম যখন ভর্তি হয় তখন ওর সাথে পরিচয়। ছোটবেলা থেকে এখানে থাকতো সে। নীলার সম্পর্কে তুর্য অনেক কিছুই জানে, তবে সে এমন কিছু করবে না যাতে নীলা কষ্ট পায়। কিছু কথা তুর্য জানে না। এই তো কয়েক বছর আগে এখান থেকে কোথায় যেন চলে গিয়েছিল সে, তাই আর দেখা হয়নি। শুনেছিলাম তার চাচা নাকি মারা গিয়েছে, চাচি তাকে দেখতে পারতো না, তাই বাসা ছেড়ে চলে গিয়েছিল। নীলা তখন থেকে তুর্যকে ভালোবাসে, তবে কখনো বলেনি। এই তো গতকাল ওকে ধানমন্ডিতে দেখছিলাম, তাই জোর করে নিয়ে আসছি বাসায়। প্রথমত আসতে চাইছিল না, পরে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে আসতে হয়েছে। সব শুনে মিশু বেশ কষ্ট পেল, তবে প্রকাশ করলো না। চুপচাপ রুমের দিকে চলে গেল সে। সকলে ড্রয়িং রুমে বসে আছে আর গল্প করছে। নীলা নাস্তা করে রুমে চলে গেল, তুর্যও পিছু পিছু গেল। দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলো। তুর্য নীলাকে তার বাড়িতে রেখে দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আম্মু কি রিয়েক্ট করে সেটাই ভাবছে। তাছাড়া সহানুভূতি দেখাতে নয়, বরং ফ্যামিলির একটা সদস্য ভেবে বাসায় রেখে দিতে চাচ্ছে। বিকেলে তুর্য তানিনের সাথে ঘুরতে গেল। মিশু ছাদে গিয়ে বসে আছে। সে বেশ ভাবনায় পড়ে গেছে। মেয়েটার লাইফে এত কষ্ট, আর আমি সামান্য কষ্ট সহ্য করতে পারছি না। এমন সময় নীলা ছাদে এসে দেখে মিশু এক কোণে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে পেছন থেকে বলল, তোমার সাথে তো পরিচয় হতে পারলাম না, কি নাম তোমার? মিশু, আর তোমার নাম নীলা, তাই তো? তা এখানে দাঁড়িয়ে দেখছি বেশ ভাবনায় আছো, তা কি এত ভাবছো শুনি? তেমন কিছু না। আমি কিন্তু জানি। মিশু এবার বেশ অবাক হলো নীলার কথায়। না জানার ভান করে মিশু বলল, মানে এই যে তুমি তুর্যকে ভালোবাসো, তুর্যের দিকে যেভাবে তাকিয়েছিলে তাতে যে কেউ বুঝে যাবে। আমি তো ভালোবাসি, কিন্তু তুমিও তো ভালোবাসো। মিশুর কথা শুনে নীলা থেমে গেল। মনে মনে বলল, তার মানে তানিন সব বলে দিয়েছে? আমি তো শুধু তুর্যকে বলতে নিষেধ করছিলাম। এরপর বেশ কিছুক্ষণ নীরবতা। মিশু বলে উঠল, এতদিন ওকে বলনি কেন? ভাগ্য বলে একটা কথা আছে জানো তো, তাছাড়া ওকে আমি শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরেও চাইবো। এই কারণে বলা হয়নি। প্রেমের প্রস্তাব দিয়ে পাপ করবো কেন? তাও ঠিক। তুর্যকে আমি পাবো কিনা জানি না, তবে তুমি পেতে পারো। তুমি তো অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছো, তাহলে? সবাই সবকিছু পায় না, আর কষ্ট সেটাকে আমি সবসময় এড়িয়ে চলি, আর স্রষ্টার উপর ভরসা রাখি। আমার সাথে তোমার থাকতে কোনো প্রবলেম হবে? মানে? বলছি তুমি আমার মতো তুর্যর বউ হবে। নীলা অনেকটা অবাক হয়ে গেল। সে ভাবতে পারেনি মিশু এমন কথা বলবে। নিজের ভালোবাসার মানুষকে কারোর সাথে সহজে শেয়ার করতে চায় না কেউ। নীলাকে চুপ থাকতে দেখে মিশু আবার বলল, আমার সাথী হবেন নাকি আপনার জন্য তুর্যকে ছেড়ে দিব? এমন কথা বলো না, বাসার কেউ সেটা মানবে না। হ্যাঁ, আমি জানি একজন পুরুষের সাথে একসাথে 4 নারী সংসার করতে পারবে, সেটা হাদিসে আছে, কিন্তু সমাজ সব সময় মানুষের খারাপ চায়। কেউ না খেয়ে থাকলেও তাকে সমাজ দেখে না, কিন্তু কারো কোনো ত্রুটি খুঁজে পেলে সহজে ছাড়ে না। তাহলে এই সমাজের কথা আমরা কেন মানব? আর ফ্যামিলির সবাই, ওদেরকে আমি রাজি করাবো। যা খুশি করো, তবে এর মাঝে আমাকে ডেকো না। আমি কারোর কাছে আর খারাপ হতে চাই না। নীলা নিচে চলে গেল। মিশু বেশ বুঝতে পারলো নীলা কষ্ট পেলেও তাদের কাউকে কষ্ট পেতে দেবে না। মনে মনে কিছু একটা প্রতিজ্ঞা করলো মিশু। কিছুক্ষণ পর সেও রুমে চলে গেল। মিশু সেই তখন থেকে মায়ের পেছন পেছন ঘুরছে, কিন্তু তুর্যের সাথে তার বিয়ের জন্য রাজি করাতে পারছে না। আসলে তিনি একটু মজা করছেন মিশুর সাথে। ফ্ল্যাশব্যাক। মিশুর আম্মু মিশুকে ডাকতেই ছাদে এসে দেখে মিশু আর নীলা কথা বলছে। বেশ সিরিয়াস হয়ে তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন তিনি। অনেক কথাই তিনি শুনেছেন। তারপর মিশুদের অগোচরে তিনি ফিরে এসেছেন। বেডে বসে ভাবছেন, মিশুর সাথে তুর্যের বিয়ে, তাহলে নীলা?
আর আপুকে কিভাবে মানাবো আমি যদি রাজি না হয়? তুর্যের খালাকে এমন ভাবতে দেখে বড় মামি আর ছোট মামি পাশে বসলেন। কি এত চিন্তা করছো বলো তো? খালা সবটা বলতেই তিনি বললেন, এটা তো বেশ চিন্তার বিষয়। চাপ নিও না, বড় আপা এমনিতেই রাজি হবেন। আর নীলা আর মিশুর একসাথেই বিয়ে হতে পারে তুর্যর সাথে। ওদের সমস্যা না থাকলে আমাদের কেন সমস্যা হবে? বেশ কিছুক্ষণ আলোচনা করার পর সকলে একমত হলো। তুর্যের খালা কিচেনে এসে বলল, আপু আসবো? ও তুই আয়, আমি তোর কথাই ভাবছিলাম আর তুই এসে গেলি। কেন, কি হয়েছে? আসলে মিশুর আর তুর্যের বিয়ের কথা বলতে চাচ্ছিলাম, যদি তোরা রাজি থাকিস তবে। আমাদের কোনো সমস্যা নেই, তবে নীলার ব্যাপারটা। মিশু আমাকে ওর কথা বলেছে, তবে তোরা কি বলিস আর তোর দুলাভাই কি বলে সেটার জন্যই টেনশনে আছি। আব্বুর সাথে কথা বলেছি, উনি তো রাজি। আর তুর্যের সাথে নীলা আর মিশুর বিয়ে হলেও তার কোনো আপত্তি নেই, শুধু মিশু আর নীলা মানলেই হবে। তাছাড়া মিশুর আব্বুকে রাজি করানোর চেষ্টা করব। এখন তোর দুলাভাইকে বলে দেখি কি বলে। খালা রুমে চলে গেল। বর্তমান মিশু আর উপায় না পেয়ে ন্যাকা কান্না জুড়ে দিল। খালামুনির কাছে গিয়ে মায়ের কথা বলতেই ফিক করে হেসে দিলেন তিনি। মিশু একটু অবাক হয়ে বলল, কি হলো, তুমি হাসছো কেন? তোর আম্মু এ কারণেই তোকে পাগলি বলে, একটু মজা করছিল তোর আম্মু, আর তোদের বিয়েতেও রাজি হয়েছে। কথাটা শোনা মাত্রই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল মিশু। আম্মু, তুমি আমাদের মেনে নিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। আপু তোকে সব বলে দিয়েছে তাই না? মিশু আম্মুকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলল, তুমি খুব পচা, সবসময় আমাকে কষ্ট দাও। হয়েছে, তোকে আর কষ্ট পেতে হবে না, রুমে যা। বলেই মুখ ভেঙচি কেটে রুমে চলে গেল। এসার পরে তুর্য বাসায় ফিরল। তুর্যর মোট 5 জন ফ্রেন্ড সেই স্কুল লাইফ থেকে একসাথে আছে। ঢাকায় আসার পর থেকে তাদের সাথে পরিচয়। আর খালাদের গ্রামে একমাত্র পিয়াস তার বন্ধু। ঝগড়া, আড্ডা, ফাজলামি, শেয়ারিং সবকিছুই এদের সাথে করে। মনে মনে জানি না কতদিন এই বন্ধন অটুট থাকবে। এইসব ভাবতে ভাবতে তুর্য ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তুর্য ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখছে। এমন সময় আম্মু খেতে ডাকলো। খাওয়া শেষে সকলকে রেডি হতে দেখে আম্মুকে বলল, কেউ কোথাও যাবে আম্মু? হ্যাঁ, ওরা চলে যাবে আর মিশু কিছুদিন থাকবে। ওহ। মামিদের গাড়িতে উঠিয়ে দিয়ে দরজার সামনে আসতেই কেউ একজন তুর্যকে টেনে ধরলো। পিছনে ঘুরতেই দেখে মিশু। কি হলো, টানছো কেন? ইচ্ছা হয়েছে তাই। এইটা আবার কেমন ইচ্ছা? বেশি বকবি না, একদম চুপ। খালা যেতে না যেতেই শুরু হয়ে গেল পেয়ারা গাছের পেতনি। তোকে আজকেই সোজা করে দেব, বেশি বেড়ে গেছিস না? তাই দেখা যাবে। ওই গালে হাত দিবি না। আচ্ছা, আমি ভার্সিটিতে যাব, ছাড়ো। আমিও যাব। কোথায়? ভার্সিটিতে। যাও। তোর সাথে যাব। পারবো না নিয়ে যেতে। কি বললি? কিছু না তো, আমার তো আজ ভার্সিটি অফ, ভুলে গেছিলাম। ভালো, যা রুমে যা। তুর্য রুমে চলে গেল আর ভাবতে লাগলো, মিশুর আবার কি হলো? 2 দিন তো ভালোই ছিল। দুপুরের কিচেনের পাশ দিয়ে তুর্য নীলার রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ কারোর বিয়ের কথা শুনে থেমে গেল তুর্য। আড়াল থেকে শুনতে থাকলো, তাহলে খালু রাজি হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে এটা নীলার জন্য সারপ্রাইজ হিসাবে থাকুক। আর তুই কি ওকে মন থেকে মেনে নিতে পারবি? নীলা সেই ছোট থেকে তুর্যকে ভালোবাসে, আর আমি মাত্র 7 দিন আগে বুঝতে পারছি। তাছাড়া নীলা অনেক কষ্ট সহ্য করেছে খালামণি, সেটা তো তুমিও জানো। আমি ওকে বিয়ের কথা বলতেই না করে দিয়েছিল, কারণ ও চায় না কেউ ওর জন্য কষ্ট পাক। ও রাজি না হলেও আমি জানি কখনো না করবে না। ভালোই তো বড়দের মতো কথা বলতে শিখেছিস। তুর্য নীলার রুমে না গিয়ে বাইরে চলে গেল।
খেলার মাঠ পেরোলেই নদী। তুর্য মাঝে মাঝে এখানে আসে। নীলার কথা ভেবে একটু কষ্ট পেল, সাথে একটু অভিমানও হলো। নীলা ওকে ভালোবাসে এটা কেন বলল না? তুর্যের স্কুল লাইফের ক্রাশ নীলা। নীলার প্রতি ফিলিং ছিল তার, তবে ভয়ে কখনো বলেনি, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয়। তাছাড়া আম্মুর কথা রাখতে গিয়ে প্রেম ভালোবাসা জড়ায়নি তুর্য। তুর্য এখন হিসাব মিলাতে ব্যস্ত, কাকে রেখে কাকে বিয়ে করবে। কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারেনি সে, তাই বুঝতে পারছে না কি করবে। অবশেষে হাল ছেড়ে দিয়ে বলল, আমার এই ছোট মাথায় এসব ঢুকবে না। ওরা যদি আমাকে মেনে নিতে পারে, আমি কেন পারবো না? তাছাড়া নীলা তো আমার ছোটবেলার ক্রাশ। আমিও চাই না ও আর দূরে যাক, ও আমার কাছাকাছিই থাকুক, এতেই আমি খুশি। বেশ কিছুক্ষণ পর তুর্য বাসায় গেল। ওয়াশরুমে শাওয়ার নিয়ে চেঞ্জ করে নিল। এরপর নামাজ পড়ে ডাইনিংয়ে গেল। খাওয়া শেষে যার যার মতো রুমে চলে গেল। তুর্যদের বাড়িটা 3 তলা বিশিষ্ট। দ্বিতীয় তলায় 4টা গেস্ট রুম, নিচের তলায় রুমগুলো খালি থাকে। তবে মাঝে মাঝে তুর্য নিচের রুম ব্যবহার করে। বিকালে তুর্য শপিং মল থেকে নীলা আর মিশুর জন্য 2টো কালো বোরখা কিনে আনলো। ভেবেছিল বেশি বড় হয়ে যাবে, কিন্তু মাপ ঠিক আছে। দুজনেই খুব খুশি হয়েছে। হাসি আড্ডার মাঝে দিনটা কেটে গেল। পরের দিন সকালে তুর্য রেডি হয়ে ভার্সিটিতে গেল। আজকে অনুষ্ঠান হবে। বেশ কিছু দোকান বসেছে গেটের বাইরে। ভার্সিটিতে আসার কোনো ইচ্ছে ছিল না, তবে কিছু কাজ বাকি আছে, তাই আসতে হয়েছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো তুর্য। সাথে 2টো স্টোন পাথরের শোপিস, 2টো প্লাস্টিক ও পাথরের কারুকাজ করা নির্মিত ছোট ফ্ল্যাট কিনেছে। দেখতে বেশ গর্জিয়াস। সবগুলো রুমে সাজিয়ে রাখলো তুর্য। এরপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। বিকালে তুর্য কিচেনে উকি দিয়ে দেখে মিশু আর আম্মু রান্না করছে আর গল্প করছে। সেখানে গিয়ে একটু চুপ থেকে বলে উঠল, আম্মু, তোমরা কি করছো? দেখতে তো পাচ্ছিস, কি বলতে এসেছিস সেটা বল, বিরক্ত করিস না। আসলে আম্মু, আমি রাজি। কিসে রাজি হলি তুই? আরে, তুমি যে কথা ভাবছো আমাকে নিয়ে, ওই কথাই আমি রাজি। কি ভাবছি তোকে নিয়ে? আমার তো কিছুই মনে পড়ছে না। আরে, মনে করে দেখো, কি যেন ভাবছিলা। কই? ধুর, এখন রাজি হয়েছি তো বুঝতেই পারছে না। মিশু তুর্যের কাহিনী দেখে মিটিমিটি হাসছে। তা দেখে তুর্যের বেশ রাগ হলো। এমনিতেই আম্মুকে বলতে পারছে না। এই পেতনি, হাসবি না, দাঁত ভেঙে দিব। আমি হাসলাম কখন? চুপ। আচ্ছা আম্মু, তুমি বুঝতে পারছো না? না, যা তো কাজ করতে দে। ধুর। তুর্য বাইরে চলে গেল। আসার সময় মিশু আর নীলার জন্য চকলেট নিয়ে আসলো। মিশু আর নীলা টিভি দেখছে। তুর্য 2টা ক্যাডবেরির প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমাদের চকলেট। আমরা কি বাচ্চা যে চকলেট খাবো? আচ্ছা, খেতে হবে না, আমি খাই। দাও দেখি কেমন লাগে। আমরা বাচ্চা না, সেটাই বললাম শুধু। হয়েছে, ধরো। নীলা চকলেট নিয়ে রুমে চলে গেল। মিশু টিভি দেখছে আর চকলেট খাচ্ছে। ঠোঁটের সাইডে একটু চকলেট লেগে আছে, তাই তুর্য বলল, মিশু, বলছিলাম কি কি? তোমার ওইখানে চকলেট লেগে আছে। তো কিছু না। তুর্য উঠে আবার আম্মুর কাছে গেল। আম্মু, ফোন কিনবো, টাকা দাও। তোর তো ফোন আছেই। মিশু ভেঙে ফেলেছে। আমি কেন দিব? দাও না আম্মু, ফোন ছাড়া ভালো লাগে না। যা লাগে নিয়ে নে। আচ্ছা। প্রতি 6 মাসে একটা করে ফোন কিনতে হয় তুর্যের। আর পুরাতন ফোনটা সেল দেয় স্কুলের ছাত্রদের কাছে। তাছাড়া নতুন ফোন ব্যবহার করার মজাই আলাদা। ভাঙা ফোনটা সার্ভিসিং করে একটা নতুন ফোন কিনলে তুর্য। আগের ফোনটা এক ছোট ভাইয়ের কাছে সেল দিল। এরপর বাসায় চলে আসলো। রাত হয়ে গেছে। রুমে বসে ফুটবল গেমস খেলছে তুর্য। হঠাৎ অ্যাসাইনমেন্টের কথা মনে পড়তেই ফোন রেখে টেবিলে বসলো। কিছুক্ষণ পর সেটা শেষ করতে একটু সময় লাগবে। এর মাঝে আম্মু খেতে ডাকলো। তুর্য দ্রুত খেয়ে আবার টেবিলে আসলো। 2 ঘন্টা পরে সেটা শেষ হলো। তুর্য বেডে শুয়ে পড়ল। একটু সময়ের মাঝেই ঘুম চলে আসলো তার। সকালে তুর্য নীলার রুমে নক দিল। নীলা, আসবো? হ্যাঁ, এসো। তুর্য নীলার পাশে বসলো। কি করছো? এই তো বসে আছি। ওহ, হুম। আচ্ছা নীলা, আমি কি খুব খারাপ? কি
কে বলেছে তুমি খারাপ? যে বলেছে তার চোখ থাকতেও সে অন্ধ। জানো তো, একজন আমাকে কখনো আপন ভাবতে পারিনি, এতদিনের পরিচয়, অথচ আমার থেকে সে কিছু কথা গোপন রেখেছে। নীলা কিছুটা আঁচ করতে পেরেছে, হয়তো তুর্য কিছু জেনে গেছে। কে সে? একবার শুধু নামটা বলো। এখনো না জানার ভান করে থাকবে? মানে কিছু তো বুঝলাম না। তুমি যে আমাকে ভালোবাসো তা আমাকে কখনো বলনি কেন? তুমি হয়তো ভেবেছ আমরা তোমাকে করুণা করছি, তাই না? তুর্য, যদি আপন ভাবতে তাহলে লুকাতে না। আসলে আমি ভেবেছিলাম এতিম বলে আমাকে মেনে নেবে না। তাছাড়া এখন বলেও বা কি লাভ? কয়েকদিনের মাঝে তোমার বিয়ে হয়ে যাবে। তুমি কষ্ট পাবে না তো? হয়তো একটু পাবো, তবে নিজেকে সামলে নিব। টেনশন নিও না, যা হবে ভালোই হবে, ভাগ্যের উপর বিশ্বাস রাখো। তুর্য নীলার রুম থেকে চলে গেল। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন দুপুরে আম্মু বলল, তুর্য, তোর খালু তোদের বিয়ের জন্য রাজি হয়েছে, এখন শুধু তুই রাজি হলেই হবে। কি বলো আম্মু? এখনো লেখাপড়া শেষ হয়নি, আর এখনই কিভাবে বিয়ে করব? কোনো কথা শুনতে চায় না, যা বলছি তাই করবি। এখন বিয়ের প্রিপারেশন নে। আচ্ছা। তুর্য মনে মনে ভীষণ খুশি। আম্মু যেতেই খুশি মনে শুয়ে পড়ল সে। চোখ বুজে হাজারো স্বপ্ন দেখতে লাগলো। মিশু নীলাকে সবটা জানাতেই আনন্দে কেঁদে ফেলল। এই কয়েকদিনে বেশ কষ্টে ছিল সে, এখন হয়তো মুক্তি পেল। দুজনে বেডে বসে গল্প করছে, এর মাঝে আম্মু চলে আসলো। নীলা, তুই খুশি হয়েছিস তো? নীলা আম্মুকে জড়িয়ে ধরে বলল, জানো আম্মু, তুর্যকে ছোট থেকে ভালোবাসতাম। ভেবেছিলাম হয়তো ওর সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবো না, কিন্তু দেখো আল্লাহ আমাদের মিলিয়ে দিচ্ছে। পাগলি মেয়ে, এতদিনে অনেক কষ্ট পেয়েছিস, তবে আমাদের সাথে শেয়ার করতে চাসনি কেন? আমরা কি এতটাই খারাপ? আমি চাইনি কেউ আমাকে করুণা করুক। এতদিনে এই চিনলি আমাদের? আম্মু রাগ করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। ওকে, মাফ করলাম, আর যেন এমন করতে না দেখি। আচ্ছা। মিশু একটু মন খারাপের অভিনয় করে বলল, তোমরা আমাকে ভুলে গেলে? তোমরা খুব পচা, তোমাদের সাথে কথা নাই। এই দেখো পিচ্চিমের কাণ্ড, তোকে কি কখনো ভুলতে পারি বল? এই তো আমার কিউট আম্মু। বলেই জড়িয়ে ধরলো। আচ্ছা তোরা থাক, আমি নিচে যাই, কেমন? আচ্ছা। আম্মু চলে গেল। নীলা আর মিশু বেডে বসে আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ পরে সেও চলে গেল। রুমে এসে মিশু ভাবছে, আচ্ছা আমি কি ওকে করুণা করছি? কিন্তু তুর্যের পাশে ওকে দেখার পর আমার জেলাস হওয়ার কথা, তা হচ্ছে না কেন? কেন জানি আপন মনে হচ্ছে ওকে। সবশেষে মিশু বুঝতে পারলো এটা তার ভাগ্যে ছিল, তাই হয়তো মন থেকেই নীলাকে মেনে নিয়েছে সে। এজন্য তুর্যের পাশে নীলাকে দেখে তেমন কষ্ট পাচ্ছে না। পরের দিন বিকেলে বাজার থেকে বিয়ের শপিং করে আসলো তুর্য, মিশু আর নীলা। এভাবেই কয়েকদিন কেটে গেল। আব্বু এখন অনেকটাই সুস্থ, লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারে। বিয়েটা গ্রামের বাড়িতে হবে, একটু ভিন্ন রকম ভাবে। শহরের পাশেই একটা গ্রাম আছে, সেখানে তুর্যের কেনা ফ্ল্যাটে মিশু আর নীলাকে আনা হয়েছে বিয়ের দুদিন আগেই। খালাদের বাসার সবাই এসেছে, পিয়াসও এসেছে। বিয়ের কথা যখন চলছিল তখন পিয়াসকে তুর্য ফোন দিয়ে আসতে বলল। পিয়াসের আব্বু আম্মুকেও বলেছিল, তবে কাজের জন্য আসতে পারেনি, তাই পিয়াসকেই পাঠিয়েছে। রাতে তুর্য আর পিয়াস শুয়ে আছে, এই রাতটা পেরোলেই বিয়ে হবে। তুর্যের ভাবনার মাঝেই পিয়াস বলল, তুই তো বিয়ে করে নিচ্ছিস, আমার প্রেমটাও ভেঙে দিলি। এখন যদি আমার একটা বউ থাকতো, আরে। টেনশন করিস না, দেখিস তুইও কাউকে পাবি। দয়া কর যেন তোর মতো দুটো বউ পাই। ওকে, করব। আর তোর সেই প্লে গার্লের কি অবস্থা? ওই মেয়েটা এখন কারোর সাথে তেমন কথা বলে না, যা শিক্ষা দিয়েছিস তাতেই তার পেট ভরে গেছে। সেই সুখে বেচারি এখন বোরকা পরে কলেজে যাচ্ছে। যাক, তাহলে আমাকে দিয়ে কিছু একটা তো হয়েছে। আম্মু বলে আমি নাকি কোনো কাজেরই না। এভাবে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল তারা। পরের দিন সকালে থেকেই বিয়ের আয়োজন চলছে। সকালেই তুর্যের বন্ধুরা এসে হাজির। তুর্যদের আত্মীয় বেশি না থাকায় তেমন কাউকে দাওয়াতও দেয়নি। তাছাড়া এই করোনা ভাইরাসের কারণে শহরের লকডাউন চলছে, তেমন কেউ আসেনি।
বিয়ের সম্পূর্ণ খরচ তুর্যের আব্বু দিয়েছে। খালাদের বাড়ির সবাই এসেছে। একজন ইমামকে বিয়ে পড়ানোর জন্য ডাকা হয়েছে। যথাসময়ে বিয়ে পড়ানো শেষ হয়ে খাওয়া দাওয়া শেষে তুর্যের বউ নিয়ে বাসায় চলে আসলো। নানার বাড়ির সবাই আজ এখানে থাকবে। তুর্য সবার সাথে আড্ডা দিতে লাগলো। হাসি ঠাট্টার পরে খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। রাত 10টা। তুর্য বন্ধুদের থেকে বিদায় নিয়ে রুমে প্রবেশ করলো। বেডে ঘোমটা দিয়ে বসে আছে দুই বউ। তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। এরপর সুটকেস থেকে 20 লাখ টাকা বের করে দুজনকেই 10 লাখ করে দিল। বলল, এই নাও তোমাদের দেলমোহর। আমি চাই না আমাদের সম্পর্ক অপবিত্র থাক। তাছাড়া এটা তোমাদের জন্য আমার দায়িত্ব। মিশু আর নীলা কিছুক্ষণ ফিসফিসিয়ে কথা বলল। তাদের কথা বলতে না দেখে তুর্য বলল, কিছু বলছো না যে? আমরা সিদ্ধান্ত নিয়েছি এই টাকাটা গরিবদের দান করে দিব, আর সেটা তুমি করবে। হ্যাঁ নীলা ঠিকই বলেছে, এখন যদি তুমি রাজি হও। এটা তোমাদের প্রাপ্য, তাই তোমরা যা বলবে সেটাই শুনতে হবে। এখন আমি কি তোমাদের টাচ করতে পারি? অবশ্যই অবশ্যই। তুর্য ওদের হাত ধরে বেড থেকে নামিয়ে বলল, আসো আমরা 2 রাকাত নামাজ আদায় করি। এশার নামাজ পড়ে যেহেতু দুজনে বসেছিল তাই ওযু আছে। নামাজ শেষে মিশু নীলাকে বলল, এই রুমে কে থাকবে তা টস করে দেখতে হবে। তুমি কি রাজি? রাজি। মিশু একটা টাকার কয়েল উপরে ছুঁড়ে দিল। মিশু হেড আর নীলার টেল নিল। টসে নীলা জিতে গেল আর মিশু বলল, আজকে থেকে তুমি এই রুমে থাকবে আর আমি ওই রুমে। তাহলে আমি আসি, তোমরা থাকো কেমন? আর তুর্য যখন যার কাছে খুশি থাকবে। মিশু চলে গেল। তুর্য কনফিউশনে ছিল কাকে এই রুমে থাকতে দেবে। মিশুর কাজে বেশ খুশি হলো সে। দরজা আটকে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল তুর্য। সে বেশ ক্লান্ত। নীলা চেঞ্জ করে এসে তুর্যের বুকের উপর শুয়ে পড়ল। একটু পর তুর্য বুঝতে পারলো নীলা কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? জানো, আমি ভেবেছিলাম তোমাকে পাবো না, কিন্তু দেখো আল্লাহ তোমার সাথে আমাকে মিলিয়ে দিয়েছে। তুর্য এবার একটু ফাজলামি করে বলল, ধুর, ভেবেছিলাম বউয়ের সাথে একটু রোমান্স করব, তা না, বউ দেখি কেঁদেই সব মাটি করে দিবে। নীলা তুর্যের বুক থেকে মাথা উঠিয়ে বলল, তাই না, দেখাচ্ছি রোম্যান্স কাকে বলে। বলেই তুর্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুর্যও সাথে তাল মেলাতে লাগলো। আস্তে আস্তে তারা পাড়ি দিল অজানা সুখের রাজ্যে। পরের দিন ফজরের আজান দিলেই দুজনের শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিল। প্রতিদিনের চেয়ে আজকের দিনটাই বেশ শান্তি অনুভব করছে তুর্য। হাসি আড্ডার মাঝে রাত হয়ে গেল। খাবার খেয়ে সকালে রুমে চলে গেল। তুর্যও চলে আসলো রুমে। গতকাল নীলার বাসর হয়েছে, আজ হবে মিশুর। নীলার কথা অনুযায়ী পাশের রুমে গেল তুর্য। আর অমনি মিশু এসে টান দিয়ে বেডে ফেলে দিল তুর্যকে আর বলল, কাল তো তোমার কিছুই করতে পারলাম না, আজ দেখো শুধু। তুর্য কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিশু তার ঠোঁট আঁকড়ে ধরল। আচমকা আক্রমণে প্রস্তুত ছিল না তুর্য। বেচারা আর কি করবে, সেও তালে তাল মেলাতে লাগলো আর মনে মনে বলল, 2 বউয়ের অত্যাচারে বুঝি এবার জীবনটা যাবে আমার। বেশ সুখে শান্তিতে দিন কাটছে তুর্যদের। মিশু আর নীলার মাঝে কখনো রাগারাগি হয় না, সবসময় আম্মুকে সাহায্য করে। সুখে থাকুক ওরা, আর আমরাও কেটে পড়ি। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।